আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে লেখক রনিরাজ ভাইয়ের লেখা খুব চমৎকার, রহস্যময়, ভয়ঙ্কর একটা গল্প নিয়ে হাজির হলাম। লেখক রনিরাজের ফেসবুক পেজ, ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে। গল্পটার শেষ পর্যন্ত শুনুন, আশা করি অনেক ভালো লাগবে। আমি শুরু করছি গল্প। রাত 2:25। গভীর রাতে আসিফ কবরস্থানের পাশ দিয়ে বাসায় ফিরছিল। তখনই কবরস্থান থেকে কেউ তার নাম ধরে ডাক দিল। আসিফ সাথে সাথে দাঁড়িয়ে গেল। কারো আর্তনাদ শোনা যাচ্ছে কবরস্থানের ভেতর থেকে। আসিফ যেই কবরস্থানের দিকে এগোবে তখনই কেউ তার কাঁধে হাত রাখলো এবং সাথে সাথে কবরস্থানের ভিতরের আর্তনাদ বন্ধ হয়ে গেল। শীতল শিহরণের স্রোতধারা বই গেল তার শির দাঁড়াবেই। আসিফ কোনো মতেই সাহস নিয়ে পিছনে তাকালো এবং কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আরে রনি, তুই এই সময়? এই তো বাসার দিকে যাচ্ছিলাম। তা তুই কবরস্থানের দিকে যাচ্ছিলি কেন? আরে কে যেন আমাকে ডাক দিল ওই দিক থেকে। এটা শুনে রনি কিছুক্ষণ চুপ থেকে বলল, চল বাসায় যাওয়া যাক, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। আসিফ কিছু চিন্তা না করে বলল, চল যাওয়া যাক। যেতে যেতে রনি বলল, শোন আসিফ, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার মা নেই, বাবার একটা বিয়ে করেছে। আমার সৎমা আমার উপর কি অত্যাচার করতো তা তো তুই জানিসই। এই এলাকায় যখন আমি প্রথম এসেছিলাম তখন আমি গরিব বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করেনি, কিন্তু তুই আমার সম্পর্কে জেনেও আমার সাথে বন্ধুত্ব করলি। দেখতে দেখতে 2 বছর কেটে গিয়েছে। যখনই আমি তোর সাথে থাকতাম আমার মনটা ভালো হয়ে যেত। সৎমায়ের সকল অত্যাচার ভুলে যেতাম। তোর মতো একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার রে। তুই কতবার আমাকে কত বিপদ থেকে বাঁচিয়েছিস মনে আছে? তোকে আমি আমার মৃত্যুর পরও সকল বিপদ থেকে রক্ষা করব। আসিফ কিছুটা চমকে গিয়ে বলল, এখানে মৃত্যুর কথা আসলো কোথা থেকে? এমনিতেই বললাম আর কি। কথা বলতে বলতে তারা আসিফের বাসার সামনে চলে এসেছে। তবে যাই বলিস রনি, আমার আফসোস একটাই, তোকে আমি এখন পর্যন্ত কোনো সাহায্য করতে পারলাম না। মুচকি হেসে, চিন্তা করিস না বন্ধু, তোর এই ইচ্ছাও পূরণ হবে। তবে তুই আমার একটা উপকার করতে পারবি? হ্যাঁ বল, কি উপকার? আমার ছোট বোনটাকে তুই তোর নিজের কাছে রেখে মানুষ কর। আমি চাই না আমার বোনটাও আমার মতো ওর সৎ মায়ের অত্যাচার ভোগ করুক। আরে এইটুকু ব্যাপার, অবশ্যই করব। তোর ছোট বোন কি আমার বোন না বল? আর কিছু বলার আগেই আসিফের মোবাইলে কল এলো। আসিফ রিসিভ করতেই, হ্যালো আসিফ, আমি সাগর। হ্যাঁ সাগর বল, কোনো সমস্যা? ভাই, রনি আর নেই, ও সন্ধ্যা 7টার দিকে আত্মহত্যা করেছে। কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি তোর? কথাটি শুনে যেন আসিফের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আসিফের হাত থেকে তার ফোনটা পড়ে যায়। সবকিছু যেন আসিফের কাছে কিছু মুহূর্তের জন্য থেমে গেছে। ফোনের ওপাশ থেকে সাগর কথা বলতেই আছে। আসিফ ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে রনি সেখানে নেই। আসিফ নিজেকে সামলাতে না পেরে তখনই অজ্ঞান হয়ে যায়। আসিফ আলতো আলতো করে চোখ খুলছে। আসিফ দেখে সে তার নিজের রুমে শুয়ে আছে, আর তাকে ঘিরে অনেক লোকজন। তার মাঝে সাগরও আছে। আসিফ সাগরকে দেখে চমকে বিছানায় উঠে বসলো আর তাড়াতাড়ি করে ঘড়ি খুঁজে বের করে দেখলো যে ঘড়িতে 8:25 বাজে। সাগর বলে, কি রে আসিফ, কি হয়েছে তোর? আসিফ বলে, দোস্ত রনি কোথায়? কথাটি শুনে সাগর আমতা আমতা করে বলল, বন্ধু, রনি কাল রাতে আত্মহত্যা করেছে। আসিফ চিৎকার করে বলল, না, রনি মরে নাই। রাত 3টার দিকে যখন তুই আমাকে কল দিলি তখনও রনি আমার সাথে ছিল। চিৎকার করে সাগরের 2 বাহু ধরে বলল। সাগর বলে যে, কি? দেখ দোস্ত, আমি বুঝতে পারছি তুই রনির মৃত্যুটা অকালে হওয়াতে মানতে পারছিস না। আর যখন তুই আমার সাথে ফোনে কথা বললি তখন রনির মৃত্যুর কথা শুনে অজ্ঞান হয়ে যাস। তোর মাটিতে পড়ার শব্দ আমি ফোনে শুনতে পাই। তখন রনির বাসা থেকে বের হয়ে দৌড়ে এসে দেখি তুই তোর বাসার সামনে পড়ে আছিস। তারপর তোকে ঘরে আনি। নাসিব বলে, কিন্তু এটা কিভাবে হতে পারে? রনি যদি সন্ধ্যা 7টায় মারা যায় তাহলে রাত 3টার সময়ে আমার সাথে কে ছিল? কথাটি শুনে পাশ থেকে আসিফের মা আসিফের কাছে এসে বলল। মা বলে, দেখ বাবা, রনি তোর খুব ভালো বন্ধু ছিল, তাই ওর মৃত্যুর খবর শুনে তুই জ্ঞান হারিয়েছিস। তখন তোর শরীরটা খারাপ, তাই এসব আবল তাবল বলছিস হয়তো। আসিফ বলে, না মা, আমি আবল তাবল বলছি না, রনি সত্যি কাল রাতে আমার সাথে ছিল। সাগর বলল, তোর এখন বিশ্রাম নেওয়া উচিত রে, তোর শরীরটা ভালো না। কাঁধে হাত রেখে বলল। এ বলে আসিফকে জোর করে বিছানায় শুইয়ে দিল। এরপর সবাই তার ঘর থেকে বের হয়ে গেল। আসিফ এখনো বলছে, রনি তার সাথে ছিল কিন্তু তার কথা কেউ শুনল না। অবশ্য না শোনাটাই স্বাভাবিক, মরে যাওয়া মানুষ কিভাবে তার সাথে কথা বলবে? এখন আসিফ ঘরে একা শুয়ে ভাবছে কাল রাতের ঘটনা কি সত্যি নাকি তার মনের ভুল। এমন সময়
তার মনে পড়ল কাল রাতে যখন সে কবরস্থানের পাশ দিয়ে বাড়ির দিকে আসছিল, তখন কেউ তাকে কবরস্থানের ভেতর থেকে নাম ধরে ডাকছিল। তখন তাকে যখন নাম ধরে কেউ ডাকছিল, কিন্তু কণ্ঠস্বর যেন আসিফের কাছে খুব চেনা চেনা মনে হলো। তাই আসিফ কৌতূহল বশত কবরস্থানের দিকে যাবে কি ডাকছে তা জানতে। আর তখনই রনি তার কাছে আসে। কিন্তু আসিফ রনির কাছ থেকে এই ব্যাপার একটু লুকিয়ে রাখছিল। যতক্ষণ সে রনির সাথে ছিল ততক্ষণই তার মনে এই ব্যাপারটা নিয়ে সন্দেহ ছিল। অবশ্য এখানে আরেকটি বিষয় আছে, সেটি আপনারা পরে জানতে পারবেন। অন্যদিকে রনির বাড়িতে বয়ে যাচ্ছে ব্যথার দহন। বাড়িতে লোকজন দিয়ে ভরপুর, কান্নাকাটি করার মতো শুধু তার বোনই ছিল। তবু তার সখীরা তাকে শান্ত করার জন্য একটি রুমে নিয়ে যায়। কিন্তু একটা মাত্র ভাই ছিল যে তাকে বুঝতো সেই ভাই এভাবে মারা গেছে, এটা সে কি করে মেনে নেবে। আর লাশের কাছে অবরত চলে যাচ্ছে রনির সৎমায়ের ন্যাকা কান্না। কেউ কেউ তার এই নাটক দেখে রাগে জ্বলে যাচ্ছে, কারণ সে সারাক্ষণই রনির উপর অত্যাচার নির্যাতন করত। তার জন্যই আজ রনি সবাইকে ছেড়ে চলে গেছে। আর আরেকদিকে একমাত্র ছেলে হারানোর কষ্ট নিয়ে এক রাশ বুক ভিজিয়ে যাচ্ছে একজন হতভাগা বাবা, যে কিনা নিজের ছেলেকে একটু সময় দেবারও সুযোগ পায় নাই। লোকজন তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বাবা তো ছেলে হারানোর কষ্ট সহজে কি কমে। এদিকে আসিফের ফোনে কল বাজছে। আসিফ ফোনটা রিসিভ করতেই দেখে সাগর কল করছে। আসিফ বলে, হ্যাঁ সাগর বল, কাঁপা কাঁপা গলায়। আরে আসিফ, 4টার সময় মাটি দেওয়া হবে, আয় শেষটা দেখে যা। এবার আসিফের পুরো কান্না করা অবস্থা। ফোনটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে দাঁত কিড়মিট করে 2-3 ফোঁটা চোখের জল ফেলে কান্না জড়িত কণ্ঠে বলল, আমি আসছি বলেই কলটি কেটে দেয়। আর ধপ করে ফ্লোরে বসে পড়ে আর নিঃশব্দে কান্না শুরু করলো, যাকে বলে চাপা কান্না। আসিফ যখন ফ্লোরে বসে কান্না করছিল আসিফ যখন ফ্লোরে বসেই কান্না করছিল, তখন তার মনে হলো তার পেছনে কেউ আছে। তাই আসিফ কান্না থামিয়ে দাড়ি যখন পেছনে ফিরে, তখন যেটা দেখলো সেটা দেখার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। আসিফ দেখলো তার ফোনের সাথে একটা মোটা লম্বা দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে রনি লটকে রয়েছে। আসিফ দেখলো তার ফ্যানের সাথে একটা মোটা লম্বা দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে রনি লটকে রয়েছে। এটা কি করে সম্ভব? রনির লাশ সেখানে কি করে আসলো? কিন্তু রনির মুখে মুচকি হাসি মেখে আছে, যেন কত সুখে আছে সে মরে গিয়ে। রনিকে এভাবে লটকে থাকতে দেখে এক চিৎকার দিয়ে ছিটকে 2-3 হাত পেছনে পড়ে গেল। তখনও ঘড়িতে দুপুর 2:25 আসিফের চিৎকার শুনে আসিফের মা আর বাড়ির কিছু লোক তার ঘরে প্রবেশ করে। আর ঘরে প্রবেশ করেই দেখে যে আসিফ তার বিছানা থেকে কিছু দূরে পড়ে আছে, জ্ঞানহারা হয়ে। এমন অবস্থা দেখে আসিফের বাড়ির লোক তাড়াতাড়ি করে পানি নিয়ে আসে। নাকে মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে আসিফকে। আসিফ চোখ খুলেই তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমি আবারও রনিকে দেখলাম এইমাত্র। রনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল, আর কি যেন বলতে চাইছিল। আসিফের মা তখন বলে, বেশ, এখানে আর শোন, তুই কি সত্যি রনিকে দেখতে পারছিস? সত্যি তুই দেখতে পারিস? হ্যাঁ মা, রনি আমার দিকে তাকিয়েছিল, আর কিছু একটা বলতে চাইছিল। এসব কথা শুনে বাড়ির সবাই ভাবে আসিফ হয়তো নেশা করা শুরু করেছে, নয়তো বন্ধুরে ভাবে মৃত্যু হওয়ার কারণে তার ব্রেইনে একটু চাপ পড়ছে। কিন্তু আসিফের মায়ের মনে বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। তিনি কথা ছড়ে বলল, আচ্ছা আসিফ, তুমি রেডি হয়ে আসো, রনিকে শেষ বিদায় দিয়ে আসতে হবে। তারা সবাই আসিফের ঘর থেকে বেরিয়ে গেল। আসিফের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছে। সে হাজার ভাবনা মাথা নিয়ে ফ্রেশ হতেই চলে গেল। এদিকে তার মায়ের মনের কথা বাড়ির লোকজনের সাথে শেয়ার করলো। আসিফের মা বলে, আমার মনে হচ্ছে অতিরিক্ত রাত করে বাড়ির বাইরে থাকার কারণে সে হয়তো কিছু দেখে ঘাবড়ে গেছে। পাশের এলাকায় মদ্যপ কবিরাজকে ডেকে এই বিষয়টা বলা উচিত। কথাটি শুনে তার প্রতিবেশীর এক ছেলে বলল, আরে আন্টি, এতে কবিরাজ ডেকে লাভ নেই, তারা শুধু টাকা কামানোর ধান্দা করে। আমার কাছে এক সাইকোলজিস্টের সন্ধান আছে, আপনার কিছু মনে না নিলে আমি তাকে আসতে বলবো। আসিফের মা বলে, সাইকোলজিস্ট? রিফাত বলে, হ্যাঁ, সে এইরকম কেস আরও অনেক সমাধান করেছে, এসব বিষয়ে তার অভিজ্ঞতা আছে। আসিফের একটু ভেবে বলল। আসিফের মা বলে, ঠিক আছে, সে যদি বিষয়টা হ্যান্ডেল করতে পারে তাহলে ডাকো তাকে। তাদের সমালোচনা এখানে শেষ করে রনির বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সবাই। এদিকে আসিফ ফ্রেশ হয়ে রনির বাড়ির দিকে রওনা দেয়। আসিফ আসছে আর তার মাথায় যেন অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। আস্তে আস্তে সে রনির বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িতে ভরপুর কান্নাকাটি হচ্ছে। সে ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। সাগর তাকে দেখে ডাক দিল। সাগর বলে, এ আসিফ, এখানে কি করছিস? চল ভেতরে চল। আসিফের শেষ দেখাটা দেখাতে নিয়ে গেল। একে একে সব আত্মীয় স্বজনদেরকে শেষ দেখা দেখালো। আসিফ যখন দেখল রনির মুখ ফ্যাকাশে হয়ে গেছে, আসিফ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না।
পিছিয়ে গেল সে। সবকিছু শেষ করে শেষ কার্যকর করা হয়। একে একে সবাই বাড়ি ফিরে যায়, শুধু কয়েকজন থেকে যায় রনির কবরের পাশে। আসিফ, সাগর, রনির বাবা আর আছে কিছু প্রতিবেশী। তাদের নিয়ে যাবার জন্যই তারা আছে। রাত আনুমানিক 2টা কি 3টার মতো হবে। রনির সৎমায়ের কানে কার যেন কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। প্রথমে ভাবলো বাড়ির কি হয়তো কান্না করছে রনির জন্য, কিন্তু আর একটু গভীরভাবে শুনে দেখে না, বাড়িতে না, কান্নার আওয়াজটা বাড়ির বাইরে থেকে আসছে। প্রথমে একটু ঘাবড়ে গেল, কিন্তু মনে সাহস নিয়ে বিছানা থেকে উঠে বসলো। এত রাতে কান্না কে করছে, বিষয়টা দেখতে হবে। বিছানা থেকে উঠে কাউকে ডাক দেওয়ার সাহস পাচ্ছে না। আজকে কিভাবে কাউকে বিরক্ত করবে, থাক, সে আর কাউকে না ডেকে একা বেরিয়ে গেল। বাইরে কালো অন্ধকার, ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে ভেসে আসছে শিয়ালের ভয়ঙ্কর হাঁক। এইসব রাতের দৃশ্য যেন একটা মানুষকে জ্ঞানহারা করার জন্য যথেষ্ট। কান্নার আওয়াজটা এখনো আসছে, অনবরত যেন কান্নার আওয়াজটা বেড়ে চলেছে। রনির সৎমা হাতে একটা টর্চ লাইট নিয়ে কান্নার আওয়াজটা ফলো করছে। তিনি যতই এগিয়ে যাচ্ছে, কান্নার আওয়াজ যেন ততই তার কানকে ঝালাফালা করে তুলছে। তার লাইটের আলো যেন একটু একটু করে নিভে যাচ্ছে। তিনি তো বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই এসে পড়েছে। এবার তার মনে অজান্তেই একটা ভয় বিরাজ করলো। সে কি বাড়ি থেকে বের হয়ে অনেক বড় কোনো ভুল করে ফেলল? তার মনের মাঝে ভয়টা ঘিরে ধরল। তিনি আরেকটু এগিয়ে যেতেই দেখে কান্নার আওয়াজটা রনির কবরের ওখান থেকে আসছে। আর আবছা আলো দেখা যাচ্ছে কবরের পাশে একটা মানুষ হাঁটু গেড়ে বসে কান্না করছে। প্রথমে ভাবলো হয়তো আসিফ হবে। হাতে থাকা টর্চ লাইটের আলো নিভে গেছে বললেই চলে। তেমন স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। আলোর পাওয়ার কমে গেছে, যার কারণে তিনি নিশ্চিতভাবে আসিফ কিনা বুঝতে পারছে না। আবার মনে মনে ভাবলো, এত রাতে আসিফ একা কবরস্থানের ভেতরে যাবে, সে এত সাহস পাবে কোথায়? এদিকে আসিফের ঘুম আসে আর যায়। একবার বিছানার এপাশ, আরেকবার ওপাশ। ঘুম ধরেও যেন ঘুমোতে পারছে না। আসিফ বিছানায় উঠে বসলো। ঘরের লাইট অফ ছিল, তাই ঘর অন্ধকার হয়ে আছে। হালকা বাতাসে শুধু জানালার পর্দাগুলো উড়ে বেড়াচ্ছে। আবছা আলোতে ফোনটা হাতিয়ে খুঁজে বের করে, দেখে রাত 3টা 25 বাজে। তার মানে গভীর রাত। ফোনের লাইট জ্বালাতে চাইলে দেখে ফোনের চার্জ 15%-এর নিচে। এখন বর্তমানে যেই ফোনগুলো ব্যবহার হচ্ছে সেই ফোনগুলোর একটাই দোষ, চার্জ 15% হলেই আর ফ্ল্যাশ চলে না। তাই সে লাইট জ্বালাতে ব্যর্থ। সে কাল রাতের কথা ভাবছে, কবরস্থান থেকে তাকে কেউ ডাক দিয়েছিল। তখনই তো রনির সাথে আসিফের দেখা হলো। কিন্তু কবরস্থানের ডাকটা আসিফের খুব চেনা চেনা লাগছে। কে তাকে ডাকতে পারে এত রাতে? আসিফ ভাবলো তার আজকেও একটু যাওয়া দরকার, কারণ রনির রহস্য জানতে হবে তার। তাই আর দেরি না করে বিছানা থেকে উঠে ফোনে চার্জ রেখে ওয়াশরুমে চলে যায়। 3-4 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে ফোন নিয়ে বের হয় কবরস্থানের উদ্দেশ্যে। তখন আসিফের ফোনের চার্জ মাত্র 18%-এর। কিছুক্ষণ বাতি জ্বলবে। আসিফ একা একা বাড়ি থেকে বের হয়ে গেল। ছোটবেলা থেকে আসিফ একা পথ চলতে পারে, ভয় পায় না সে। হ্যাঁ, প্যারানর্মাল কিছু হচ্ছে তার সাথে, কিন্তু সে নিজেই বুঝতে পারছে না এসব কি সত্যি নাকি মিথ্যা, নাকি পুরোটাই শুধু তার ভ্রম। তবে সত্য মিথ্যা জানার জন্যই ছোট্ট কবরস্থানের দিকে। এদিকে রনির সৎমা কবরস্থানের ভেতর ঢোকার সাহস পাচ্ছে না, একদমই সাহস পাচ্ছে না সে। রাতের আবছা আলোতে দূর থেকে শুধু দেখে যাচ্ছে ছায়া মানবটা কি করে। হঠাৎ করে দেখে সে ছায়া মানবটা কান্না থামিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তার দাঁড়াতে দেখে রনির সৎমায়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সামনে থাকা ছায়া মানবটা 6 থেকে 6.5 ফুট লম্বা, গায়ে শুধু পশু পাখিদের মতো পশম। তাকে দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো মানুষ হতে পারে না। সেই ছায়া মানবটা আস্তে আস্তে রনির সৎমায়ের দিকে ঘুরে দাঁড়াতেই রনির সৎমায়ের গলা শুকিয়ে গেল। রনির সৎমা এখনও কবরস্থান থেকে বেশ কিছু দূরেই আছে, তাই সেখানে একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। তিনি ভাবলেন ছায়া মানবটা তাকে দেখেনি, কিন্তু ছায়া মানবটাই তো তাকে এখানে নিয়ে এসেছে। আসিফ জোরে জোরে হেঁটে হালকা দূর থেকে দেখতে পাচ্ছে কবরস্থানের পাশে একটা গাছের পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। তার হাতে একটা চার্জবিহীন লাইট দেখা যাচ্ছে। সে ভাবল এটা কোনো লাশ হতে পারে, কারণ বর্তমানে এখন বিভিন্ন দেশের কবরস্থান থেকে যে পরিমাণে লাশ চুরি হয়ে যাচ্ছে তা বলার না। পাশের একটা ঝোপের থেকে একটা লাঠি হাতে নিয়ে এগুতে লাগলো। লাশ চোর হলে মেরে আরাম পাওয়া যাবে। রনের সৎমা দেখে ছায়া মানবটা তার দিকেই এগিয়ে আসছে। তিনি তো ভয়ে রীতিমতো ঘামতে শুরু করলো। সে ভাবছে আজ তো বাঁচার উপায় নেই তার। তিনি ভয়ে চোখ বন্ধ করে গাছের পিছনে বসে পড়ল। চিৎকার দেওয়ারও সাহস পাচ্ছে না। আসিফ আর একটু কাছে যেতেই দেখে এ তো রনির সৎমা। আসিফ বলে, আন্টি আপনি এখানে? রনির সৎমায়ের নাম মিসেস সাবিনা বেগম। সাবিনা বেগম হঠাৎ করেই আসিফের কণ্ঠ শুনে চমকে ওঠে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে আসিফ।
তার যেন প্রাণ ফিরে এলো। তিনি স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। আসিফ অবাক হয়ে আবার বলল, আসিফ বলে, আন্টি এত রাতে আপনি এই কবরস্থানে কি করছেন? সাবিনা বেগম বলে, আচ্ছা আসিফ, তুমি কি রনির কবরের পাশে বসে কান্না করছিলে? আসিফ বলে, না আন্টি, আমি তো মাত্র আসলাম। তখন সাবিনা বেগম বলে, তাহলে আমি যে দেখলাম রনির কবরের পাশে বসে কি যেন কান্না করছিল। হঠাৎ গোটা কবরস্থান জুড়ে প্রবল হাওয়া বইতে শুরু করলো। ঝোপঝাড় গাছপালা যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। আসিফ বলল, আন্টি এখানে হয়তো তুফান আসতে চলেছে, আমাদের এখানে থাকা বোধহয় ঠিক হবে না। আসিফের ফোনের চার্জ 15% হয়ে গেছে, শেষ, তাদের কাছে আর কোনো আলো নেই। সাবিনা বেগম বলে, আসিফ তোমার লাইট তো অফ হয়ে গেছে, এখন কি করবা? সামনে তো প্রচুর অন্ধকার। আন্টি আপনি শুধু আমার পেছন পেছন আছেন। আসিফ তার ফোনের ডিসপ্লের আলো ফুল দিয়ে দেয়। তেমন আলো না হলেও একটু উপকার হচ্ছে। এদিকে কবরস্থান ও কবরস্থানের আশেপাশেই এমন বাতাস শুরু হয়েছে, গাছপালা সবকিছু তছ নচ করে দিয়ে যাচ্ছে। ঠিকমতো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বাতাসের জন্য। এমন সময় তাদের পিছনে একটা গাছ ভেঙে পড়ার শব্দ হলো। আসিফ যেই পেছনে তাকিয়ে দেখবে যে কিসের শব্দ হলো, তখনই তার কানে মধুর সুরে কে যেন বলল, আসিফ যত কিছুই হোক না কেন তুমি পেছনে তাকিও না। আসিফ প্রথমে একটু চমকে গেলেও আসিফের বুঝতে বাকি রইল না এটা রনির কণ্ঠ। আসিফ বুঝতে পারল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আসিফ বলে, আন্টি যত কিছুই হোক না কেন আপনি শুধু আমার পেছন পেছন আসবেন, ভুলেও পেছনের দিকে তাকাবেন না, এতে বিপদ হতে পারে। এমন সময়ে তাদের নাম ধরে অনেক ডাক শোনা যাচ্ছে। আসিফের মায়ের কণ্ঠে, রনির কণ্ঠে তারা বলছে, আমাদের বাঁচাও, আমাদের একা এই কবরস্থানে রেখে যাস না। আসিফ থমকে দাঁড়িয়ে গেল। আসিফের কানে আবারও একটা মধুর সুরে ভেসে আসলো, আসিফ তোমাকে যতই ডাকা হোক তুমি তাতে কোনো পাত্তা দিও না, না হলে তোমাকে বাঁচানো সম্ভব হবে না। সাবিনা বেগম বলে, আসিফ আমাদের ডাকছে কারা? এত চিৎকার কারা করছে? আসিফ বলে, আন্টি এগুলো সবকিছু ষড়যন্ত্র, আপনি শুধু আমার পেছন পেছন হাঁটতে থাকেন, ভুল করেও পেছনে তাকাবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। কবরস্থানের ভেতর থেকেই গলা ফাটানো চিৎকার শুনে সাবিনা বেগম আর নিজেকে সামলাতে পারছেন না। তিনি পেছনে তাকিয়ে দেখে অনেক বড় আকৃতির কিছু লোক, 10-12 ফুট লম্বা, গায়ে শুধু লোম খাড়া খাড়া নখ। আসিফ বলে, আন্টি আপনি এটা কি করলেন? পেছনে কেন তাকালেন? আপনাকে পেছনে তাকাতে বারণ করেছিলাম তো। সেই আত্মাগুলো সাবিনা বেগমের দিকে তেড়ে আসছিল। আজকে সাবিনা বেগমের রেহাই নাই। আত্মাগুলো রকেটের গতিতে ছুটে আসছে। আচমকা একটা দমকা হাওয়া বয়ে যায়। আত্মাগুলো সাবিনা বেগমের খুব নিকটে চলে এসেছে। আসিফ আর সাবিনা বেগম বুঝতে পারছে আজ এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না। তারা দুজন আজ এখান থেকে বেঁচে ফেরার আশা ছেড়ে দিয়েছে। এরই মাঝে আজানের ধ্বনি শুনতে পায় তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনির সাথে সাথে কোথা থেকে যেন অনেক সাদা ধোঁয়া এসে গোটা কবরস্থানকে ঘিরে ধরল। আসিফ আর সাবিনা বেগম শুধু তামাশা দেখছে। আসলে কি হচ্ছে এসব? হঠাৎ করে এত ধোঁয়া আসলো কোথা থেকে? ধোঁয়াগুলো যেন আত্মাগুলোকে টেনে কবরস্থানের ভেতর নিয়ে গেল। আত্মাগুলো আর্তনাদের ভেতরে নিয়ে গেল। আত্মাগুলো আর্তনাদ করতে শুরু করলো। তাদের আর্তনাদ এতটাই ভয়ঙ্কর যে কেউ শুনলে হার্ট অ্যাটাক করবে। আত্মাগুলোর চিৎকারে আসিফ আর সাবিনা বেগম দুজনেই বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর একটি লোক কবর জিয়ারত করতে এদিকে আসছিল। তখন সে রনির সৎ মাকে বেহুশ অবস্থায় দেখে একটু চমকে গেল। তিনি চিৎকার চেঁচামেচি করে আরও কিছু লোক জমা করলো। আস্তে আস্তে বিষয়টা এলাকায় ছড়িয়ে গেল। সবাই ধরাধরি করে রনের সৎ মাকে বেহুশ অবস্থায় তার বাড়িতে নিয়ে যায়। খুব তাড়াতাড়ি পুরো গ্রামে এই ঘটনাটি ছড়িয়ে পড়ে। এদিকে আসিফের বাড়ির লোক আসিফকে খুঁজতে খুঁজতে হয়রান। সবাই চিন্তিত, আসিফ এত সকালে কোথায় গেল? আসিফ নিখোঁজ ছড়িয়ে গেল পুরো এলাকায়। এলাকা যেন অভিশপ্ত হয়ে যাচ্ছে। 2 ঘন্টা পর রনির সৎমা ওরফে সাবিনা বেগমের জ্ঞান ফিরল। তিনি শুধু চোখ মেলে আছে। তার সামনে এত এত লোকজন, সে ভয়ে আবার কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে ফেলল। আর শান্তির একটা নিঃশ্বাস ছাড়ল, যেন তিনি আবার নতুন একটি জীবন ফিরে পেয়েছে। তার পাশে বসে কান্না করছিল রনির সেই ছোট্ট কিউট আদরের বোন। এইরকম অবস্থা দেখে গ্রামের ময়মুরব্বীরা বলে, আমাদের গ্রামে মনে হয় কোনো বড় ধরনের বিপদ আসতে পারে, তাই আমাদের পাশের গ্রামের সবচেয়ে বড় কবিরাজকে ডাকা হোক। এদিকে পুরো এলাকা খুঁজে আসিফকে পাওয়া যাচ্ছে না। আসিফের বাড়ির লোক, বন্ধু বান্ধব সবাই আসিফকে খুঁজছে, কিন্তু আসিফকে কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আসিফ কোথায় নিখোঁজ হয়ে গেছে। এদিকে কবিরাজকে খবর দেওয়া হয়েছে। কবিরাজকে নিয়ে এলাকার কিছু যুবক ছেলে আসছে। গ্রামে ঢুকতে হলে কবরস্থানের পাশ দিয়ে আসতে হয়, তাই কবিরাজ কবরস্থানের পাশ দিয়ে আসতে গিয়ে হঠাৎ থেমে গেল আর বাহাত উঠিয়ে সবাইকে দাঁড়ানোর ইশারা করলো। হঠাৎ এমনটাই হওয়ায় সবাই একটু চমকে গেল।
একে অপরের চোখের দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে। একটা জিজ্ঞেস করলো একজন, হুজুর এভাবে হুট করে দাঁড়িয়ে গেলেন যে? মদ্যপ কবিরাজ, এখানে আমরা ছাড়া অন্য কারো গন্ধ পাচ্ছি আমি, এখানে কেউ বিপদের মুখে আছে। কবিরাজ সেখানে বসে পড়ে আর তার ব্যাগ থেকে একটা রুমাল বের করলো। রুমালটা বাড়িতে 4 কোণা সমান করে বিছিয়ে দিল। এরপর মনে মনে কি যেন বিড়বিড় করে বলল, হয়তো কোনো মন্ত্র উচ্চারণ করেছেন। তারপর এক মুঠো আটা গুঁড়ার মতো সাদা কি যেন ছুঁড়ে মারে ওই রুমালটার উপর। অতঃপর যা হলো সেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। কবিরাজ বাদের ছেলেগুলো যা দেখলো তাদের মনে হচ্ছে তারা দিন দুপুরের স্বপ্ন দেখছে। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কিভাবে সম্ভব? এটা জাদু নাকি? তারা সবাই অবাক। সবাই দেখলো রুমালটা নিজে নিজেই শূন্যে ভেসে উঠল। রুমালের চারপাশে সাদা ধোঁয়া দিয়ে ঢেকে গেছে। রুমালটা হাওয়ায় ভেসে ভেসে কোথায় যেন যাচ্ছে। কবিরাজের রুমালের পিছন যাচ্ছে আর ছেলেগুলো কবিরাজের পিছন যাচ্ছে। একে অপরের পিছনে দৌড়াচ্ছে। এক পর্যায়ে তারা কবরস্থানের এক পাশে চলে আসে আর দেখে কে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে। রুমালটা সোজা গিয়ে আসিফের মুখের উপর পড়ল। কবিরাজ বলল, এ ছেলেকে দেখো তো, কে তোমরা চিনতে পারো কিনা? ছেলেগুলোর মধ্যে একজন রুমালটি সরিয়ে চমকে যায় আর চমকে গিয়ে বলল, আরে এ তো আসিফ, ওর বাড়ির লোক ওকে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছে। কবিরাজ বলে, ওকে এর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। তাদের মধ্যে একজন ছেলে বলল, জি, ওকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, আপনি এদের সাথে শীঘ্রই ঘটনাস্থলে যান। বাকি ছেলেদের ইশারা করে কবিরাজ আর কিছু বলল না। সে তার ব্যাগ আর জিনিসপত্র নিয়ে রওনা দিল তার গন্তব্যের দিকে। ছেলেটি তার ফোন বের করে সাগরকে কল করে, হ্যালো সাগর বলছিস? সাগর বলে, বল, আমি সাগর বলছি। ছেলেটি বলে, আসিফকে পাওয়া গেছে। সাগর বলে, আরে কোথায় সে? তাড়াহুড়ো করে বলল সে। ছেলেটি বলে, আসিফকে কবরস্থানের পাশে পাওয়া গেছে, আমরা ওকে নিয়ে এখান থেকে বের হচ্ছি, তুই এসে ওকে নিয়ে যা। ওকে নিয়ে আয়, আমি আসতেছি বলেই কল কেটে দেয়। সাগর মনে মনে ভাবলো তার বাড়িতে খবরটি জানানো উচিত, নাহলে তার বাড়ির সবাই আরো বেশি চিন্তা করবে। সাগর আসিফের মায়ের নাম্বার বের করে একটা কল দেয়। সাগর বলে, আসসালামু আলাইকুম। আসিফের মায়ের নাম হচ্ছে আসমা বেগম। আসমা বেগম বলেন, ওয়ালাইকুম আসসালাম। বাবা, সাগর, আমার ছেলের কোনো খবর পেয়েছো? হালকা কান্না জড়িত কণ্ঠে তিনি বলতে থাকেন। সাগর বলে, হ্যাঁ আন্টি, আপনি একদম টেনশন করবেন না, আমি 10 মিনিটের মধ্যে আসিফকে নিয়ে আপনাদের বাড়িতে আসছি। কল কেটে দেয় আর আসিফকে আনার জন্য এগোতে লাগলো। এদিকে কবিরাজ সাবিনা বেগমের মুখোমুখি বসে আছে। মাঝখানে একটা 4 কোণা বৃত্ত এঁকে রেখেছে। বৃত্তটির চারপাশে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। একটা আধ অন্ধকার ঘরে দরজা জানালা লাগানো। ঘরের ভেতর থেকে বোঝা যাচ্ছে না যে বাইরে রাত নাকি দিন। ঘরের ভেতর কবিরাজ আর 2-3 জন এলাকার ছেলে। সাবিনা বেগম আর তার সকল বাড়ির লোক আর কিছু এলাকার লোকজন আছে। কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বিড়বিড় করে কি যেন মন্ত্র উচ্চারণ করে। তারপর মাথা উঁচু করে বলল, কবিরাজ বলে, কেউ যদি মারা যাওয়ার পর আবার ফিরে আসে তাহলে বুঝতে হবে তার সাথে প্রচুর খারাপ কিছু হয়েছে, কিংবা তার কোনো প্রিয় কিছু এই দুনিয়াতে আছে। আর সেই প্রিয় জিনিসের মায়ার টানে সেই মৃত ব্যক্তির আত্মা এই দুনিয়ার মায়া ছাড়তে পারছে না। সাবিনা বেগম বলে, তো এসব এখানে বলার কারণটা কি? কবিরাজ তার ব্যাগ থেকে একটা থলি বের করলো আর থলির ভেতর থেকে এক মুঠো শুকনো বালি বের করে হাতে নিয়ে মুচকে এসে বলল। কবিরাজ বলে, এখানে এটা বলার কারণ আছে, এই বাড়ির আশেপাশে কিছু আত্মা ঘুরে বেড়াচ্ছে। এটা বলে তার হাতে থাকা বালিগুলো বৃত্তের মাঝে ছুঁড়ে মারে। বালিগুলো ছুঁড়ে মারতেই 2 সেকেন্ডের জন্য বৃত্তের মাঝে আগুন ধরে আবার নিভে গেল। সবাই এটা দেখে একটু চমকে ওঠে। কবিরাজ আবার বলতে লাগলো, কিন্তু অবাক করার বিষয় হলো সবগুলো আত্মা একজনের প্রতিশোধ নিতে এসেছে। সবাই ভয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। সেখানে উপস্থিত একজন মুরব্বী বলল, এটা কেমন কথা হলো হুজুর? আমি যদি কাউকে মারি তাহলে অচেনা কেউ তার প্রতিশোধ কেন নিতে আসবে, যাদের সাথে কারো কোনো কানেকশন নাই? মতবক কবিরাজ বলে, আমি কি এখানে একবারে বলেছি যে কারোর সাথে কারো কোনো কানেকশন নাই? আর আপনারা তো বলেছেন ছেলেটি আত্মহত্যা করেছে, তাহলে মারার কথা উঠেছে কেন? মুরব্বী থমক খেয়ে চুপ হয়ে গেল। সাবিনা বেগম বলে, তাহলে আপনি আসলেন, কি বোঝাতে চাচ্ছেন আসলে? মতবক কবিরাজ, দেখুন, আমি কখনো অন্ধকারে তীর মারি না। এখানে রনির সাথে কার কি সম্পর্ক তা তো আমি জানি না, কিন্তু রনির সাথে এদের অবশ্যই কোনো সম্পর্ক আছে। তবে সেটা আমরা রনির কাছ থেকেই জানতে পারবো। অন্যদিকে আসিফ একটু একটু করে চোখ মেলছে। সে দেখল তার সামনে তার মা, সাগর আর কিছু প্রতিবেশী তার দিকে তাকিয়ে আছে। আসমা বেগম আসিফকে চোখ খুলতে দেখে তড়িঘড়ি করে সোজা হয়ে বসে জিজ্ঞাসা করে বলল। আসমা বেগম বলে, বাবা আসিফ, তুই কেন এরকম পাগলামি করছিস? আর তুই এই কবরস্থানে কি করছিলি? তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো?
কান্নারত কণ্ঠে বলল আসমা বেগম এখনো কেঁদে ফেলছে। আসিফ শুধু অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। আসমা বেগমের কান্না দেখে কিছু মহিলা তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিয়ে যায় অন্য রুমে। আসমা বেগম চলে যেতেই আসিফ লাফ দিয়ে উঠে সাগরকে ধরে বলতে শুরু করলো, সাগর, রনি আত্মহত্যা করেনি। রনি আত্মহত্যা করতে পারে না। সাগর, রনিকে খুন করা হয়েছে। কথাটি শুনে যেন সাগরের মাথায় বাজ ভেঙে পড়ল। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? আসিফ বলে, হ্যাঁ সাগর, আমি সত্যি বলছি, রনিকে খুন করা হয়েছে। আচ্ছা সাগর, রনির লাশকে পোস্টমর্টেম করা হয়নি কেন বলতো? পুলিশ আসছিল রনির লাশ নিতে পোস্টমর্টেম করার জন্য, কিন্তু রনির সৎমা পুলিশকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে দেয়। কোনো মা কি চাইবে বল তোর ছেলের লাশকে কেউ কেটে টুকরো টুকরো করুক? না সাগর, না, সৎমা কখনো আপন হয় না। সেদিন যখন আমি তার লাশ দেখতে গেলাম, তখন আমি রনির লাশের ঘাড়ে একটা ইঞ্জেকশনের দাগ দেখতে পাই। সাগর, ইঞ্জেকশনের দাগটা একদম কাঁচা ছিল। তার মানে তুই কি বলতে চাইছিস রনিকে ইঞ্জেকশনের মাধ্যমে খুন করা হয়েছে? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। রনির শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ভাইরাস মেডিসিন ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে রনি ছটপট করতে করতে মারা যায়। কান্নারত কণ্ঠে বললেই হাঁটু গেড়ে বসে পড়ে আর নিঃশব্দে কাঁদতে থাকে আসিফ। সাগর আসিফের ঘাড়ে হাত রেখে বলল, চল আসিফ, রনির খুনিদের এবার আমরা ধরব। আসিফ বলে, কিন্তু কিভাবে? চল আমার সাথে। এ বলে সাগর আসিফের হাত ধরে তাকে নিয়ে রনিদের বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে কবিরাজ বিড়বিড় করে কি যেন মন্ত্র উচ্চারণ করছে, আর আটার মতো সাদা পাউডারগুলো আগুনের উপর ছুঁড়ে মারছে। আর আগুনের উপর পাউডারগুলো পড়তেই যা হয় সেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। পাউডারগুলো আগুনের উপর পড়তেই সেই অন্ধকার ঘরেই মেঘের মতো কিছু ছায়া এসে ভরে গেছে। ছায়াটি শুনে ভাসছে ঘরের টুকটাক আসবাবপত্র নড়ে চড়ে উঠছে। কবিরাজ ভাবল রনির আত্মা এই ঘরে প্রবেশ করেছে, আর তাই কবিরাজ রনির আত্মাকে জোরে জোরে ডাকা শুরু করে আর পাউডারগুলো আগুনের উপর ছুঁড়ে মারছে। ঘরে থাকা সেই ছায়াটি আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করছে আর একটা অদ্ভুত রকমের গোংরানোর আওয়াজ করছে। কবিরাজ ভাবল খুব শীঘ্রই আত্মাটিকে বশে আনতে হবে। তাই কবিরাজ আত্মাটিকে পুরোপুরিভাবে বশ করার চেষ্টা করছে, কিন্তু আত্মাটা কোনোভাবেই বশ হচ্ছে না, আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কবিরাজ বুঝতে পারে এখানে কোনো না কোনোভাবে বিপদ হতে চলেছে। কবিরাজ আশেপাশে তাকিয়ে দেখে এরকম পরিস্থিতিতে সবাই ভয়ে আছে, কেউ জ্ঞান হারিয়ে পড়ে আছে, কেউ চিৎকার চেঁচামেচি করছে, আর কারো কারো তো ভয়ের ঠেলায় নিজের কাপড় ভিজিয়ে ফেলেছে। এইসব কিছু দেখে কবিরাজ বলল এখানে ক্ষতিগ্রস্ত কিছু হতে পারে, আপনারা সকলেই এখান থেকে বের হয়ে যান, না হলে এই আত্মাটা কার কি ক্ষতি করে বসে বলা যায় না। সেখানে থাকা সকলেই কবিরাজের কথা শুনে দৌড় দিয়ে রুম থেকে বের হতে যাবে, তখনই সামনে থাকা সেই ছায়া মানবটা ভয়ঙ্কর সুরে বলে উঠল, রনির আপনজন কেউ ওই ঘর থেকে বের হবি না, না হলে কে? পুরোটা বলতে পারল না আত্মাটা। কথার মাঝেই কবিরাজ বলল, রনের বাড়ির লোক ছাড়া সকলেই চলে যান, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে বের হন সবাই। কবিরাজের কথা শুনে সবাই তাড়াতাড়ি করে দরজার দিকে ছুটে গেল। তারা সবাই দরজার কাছে যেতেই দরজাটি নিজে নিজেই খুলে যায়। তারা কেউ এই বিষয়ে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি সেই বাড়ি থেকে বের হয়ে যায়। এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় ততই ভালো। এদিকে আসিফ আর সাগর এখনও গাড়িতেই আছে। সাগর তো ফুল গিয়ারে গাড়ি চালিয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর আসিফ তো অবাক হয়ে শুধু সাগরের দিকে তাকিয়ে আছে। সাগরের মুখের দিকে আসলে সাগর করতে কি চাচ্ছে, হঠাৎ করে একটা গাড়ি তাদের দিকে এগিয়ে আসতেছে। সেই গাড়িটাও ফুল গিয়ারে এগিয়ে আসছে। সেই গাড়ির হর্ন শুনে ধ্যান ভাঙল আসিফের। আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, সাগর ব্রেক করছে না কেন? আসিফ একবার সাগরের দিকে আরেকবার সামনে থেকে আসার গাড়িটির দিকে তাকাচ্ছে আর সহ্য করতে না পেরে বলল। আসিফ বলে, আরে সাগর কি করছিস? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, ব্রেক কেন করছিস না? সাগর গাড়ির গিয়ার আরও বাড়িয়ে দিল। আরে সাগর, কি গাড়িকে প্লেন ভাবছিস নাকি? এটা তো প্লেন না। সামনে থেকে আসা গাড়িটা হর্ন বাজাতে বাজাতে আসছে। শেষ, আজকেই মনে হচ্ছে তাদের গল্প শেষ। আসিফ তো জীবনের আশা ছেড়ে দিয়েছে প্রায়। রনি রাজের মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে আসিফ নিজেই মৃত্যুর কারণ হতে চলেছে। সামনের গাড়িটা হর্ন দিতে দিতে তো অনেকটাই কাছে চলে এসেছে। ব্যাপার কি, সাগর না হয় পাগল হয়েছে, সামনে থাকা গাড়ি ড্রাইভারও পাগল হয়েছে নাকি এরা আমাকে মারার প্ল্যান করছে? সামনে থেকে আসা গাড়িটা একদম কাছে এসে কষে এক ব্রেক ধরল। এখানে শুধু ব্রেক কষার সাউন্ড হচ্ছে, আর কোনো সাউন্ড নেই। সব কিছু যেন স্লো মোশন হয়ে গেছে। আর সাগর গিয়ার না কমিয়েই গাড়িটার পাশ কাটিয়েই ফেলল। এমনভাবে গাড়ি দুইটা ঘোরানো হয়েছে যে গাড়িটার ঝাঁকুনি সামলাতে পারছিল না সাগর। একবার বামে একবার ডানে।
আসিফ বলল, আরে করছিস কি, সাবধানে গাড়ি চালা না। সাগর বলে, ভয় পাস না, সিট বেল্ট শক্ত করে ধরে থাক। এ বলে আবার গাড়ির গিয়ার বাড়িয়ে দিল সাগর। পাশ কাটিয়ে যাওয়া গাড়িটা ঝড়ের গতিতে ব্রেক করলো। গাড়ি ব্রেক করে সাথে সাথে গাড়ি থেকে নেমে পেছন থেকে চেঁচিয়ে উঠল আর মুখে যা আসছে তাই বলা শুরু করলো, আরে কানা নাকি, গাড়ি থেকে চালাতে পারিস না? তোদের মতো কানাদের গাড়ি চালানোর লাইসেন্স কে দেয় বুঝি না। আরও কত কি বলতে থাকলো। ততক্ষণে আসিফ আর সাগর অনেকটা দূরে চলে আসে। আসিফ গালাগালি শুনে গাড়ির সামনে থাকা হেড গ্লাসেই দেখে যে মুখ ভর্তি দাড়ি, চোখে কালো চশমা আর চুলগুলো বড় বড়, গায়ে কালো কোট পরা একটি লোক তাদের গালাগালি করছে। লোকটাকে দেখতে একদম কেজিএফ সিনেমার নায়ক ইয়াসের মতো দেখতে। আসিফ আর সেই দিকেই নজর রাখলো না, চোখ সরিয়ে ফেললো। লোকটাও কি যেন ভেবে একটা বাঁকা হাসি দিয়ে আবার গাড়িতে উঠে বসলো। আসিফ বলল, দেখ সাগর, তোর জন্য কতগুলো কথা শুনতে হলো, আসলে তুই যাচ্ছিস কোথায়? সাগর বলে, তুই কি রনির অতীত সম্পর্কে কিছু জানিস? আসিফ বলে, না তেমন কোনো ধারণা নেই, কিন্তু যতটুকু জানি রনির মাঝে নাকি এক অলৌকিক শক্তি ছিল আগে, যেটা দ্বারা সে পাতাল লোকদের সাথে কথা বলতে পারত। সাগর বলে, ছিল না, এখনো আছে। আর সেই শক্তি রনি রাজকে মৃত্যুর পরেও আবার জাগিয়ে তুলেছে। আসিফ বলে, কি বলছিস তুই এসব? সাগর বলে, হ্যাঁ, এখন তার এক বন্ধুর কাছেই যাচ্ছি সবকিছু জানার জন্য। আসিফ বলে, ও আচ্ছা, তাই বলে কি গাড়িকে উড়োজাহাজ ভেবে চালাবি নাকি? সাগর বলে, আমাদের হাতে সময় অনেক কম। গাড়ি আবার আপন গতিতে চলা শুরু করলো। অন্যদিকে মধ্যকবিরা আজকে বলে, কে তুমি, কি চাও এ লোকদের কাছে? এরা তোমার কি ক্ষতি করেছে? ছায়া তখন বলে, প্রতিশোধ, প্রতিশোধ চাই আমার। কবিরাজ বলে, কিসের প্রতিশোধ নিতে চাও এদের থেকে, বলো আমায়। ছায়া বলে, তোকে বলতে হবে নাকি, কে রে তুই? আস্তে আস্তে ছায়াটি ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছিল। ঘরে তেমন কোনো জিনিস না থাকলেও যা আছে তাই শূন্যে ভাসিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুঁড়ে মারছে। ভয়ঙ্কর রকমের একটা অদ্ভুত শব্দ করছে। ঘরে বাতাসের প্রবাহ তীব্র গতিতেই বাড়তে শুরু করলো। সে ছায়াটি যেন এক শয়তানের রূপে ফিরে আসছে। এদিকে ধাম করে ব্রেক কষল সাগর। হঠাৎ ব্রেক করায় কেউ নিজের শরীরের ঝাঁকিটা সামলাতে পারল না। সমান দিকে ঝুঁকে পড়ল দুজনেই। আসিফ বলল, আরে তুই কি একটু শান্তিতে থাকতে দিবি না আমাকে? সাগর বলে, গাড়ি থেকে নাম, আমরা চলে এসেছি। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামতে নামতে বলে আসিফ, গাড়ির ভেতর থেকে গ্লাসটা নামিয়ে বাইরের পরিবেশ দেখল। চারিদিকে শুধু গাছগাছালিতে ঘেরা, আর তারা একটা পুরনো বাংলো বাড়ির সামনে আছে। বাড়িটা দেখে মনে হচ্ছে না যে এখানে আদৌ কেউ থাকে, আর আশেপাশে কোনো মানুষজনেরও চলাচল নেই। এখানে দিনের বেলাতেই অদ্ভুত রকমের অন্ধকার মনে হচ্ছে। এ বুঝি সন্ধ্যা হয়ে আসলো। আসিফ প্রকৃতি দেখতে দেখতে গাড়ি থেকে নেমে আসে। আসিফ বলল, সাগর, এটা তুই আমায় কোথায় নিয়ে আসলি? সাগর বলে, এখানে একটা লোক থাকে যে রনিরাজের সম্পর্কে সব কিছু জানে। আসিফ বলে, কিন্তু আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আমরা তো রনির খুনিকে ধরতে চাইছিলাম। সাগর বলে, এর জন্য তো আসলাম। এখানে রনিরাজের বন্ধু মাহবুব নামের একটা ছেলে থাকে যে আমাদের হেল্প করতে পারবে। সেই পারবে আমাদেরকে আসল খুনির কাছে পৌঁছে দিতে। এমন সময় আসিফের দৃষ্টি পড়ে একটা গাছের ওপর। গাছটার গায়ে কি যেন একটা দেখা যাচ্ছে। বিষয়টা বোঝার জন্য সে একটু একটু করে এগোতে লাগলো। সাগরও বিষয়টা বোঝার চেষ্টা করছে। আসিফ খানিকটা এগিয়ে দেখে গাছের ওপর একটা মুখ, মানুষের মতো চেহারা। বিষয়টি বুঝতেই সেই গাছটার চোখ খুলে ফেলল। এটা দেখে আসিফ এক চিৎকার দিয়ে হালকা পেছনে ছিটকে পড়ে। সাগর আসিফকে সামলিয়ে বলল, আরে হয়েছে কি, এভাবে পড়ে গেলি কেন? আসিফ কিছু বলল না, শুধু সামনের দিকে চেয়ে থাকলো আর বাম হাত দিয়ে ইশারা করলো সামনের দিকে। সাগর আসিফের ইশারা অনুযায়ী খেয়াল করে দেখে একটা মস্ত বড় গাছ তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাগর তো দেখে চমকে যায়, বসা থেকে লাফ দিয়ে উঠে পড়ে। আরে এটা কি? দুজনেই গাছটার দিকে অবাক নজরে তাকিয়ে আছে, আর গাছটাও তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এমন সময় পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো, কারা তোমরা, এখানে কি চাও? হঠাৎ কারো কণ্ঠস্বর পেয়ে দুজনেই পেছনে তাকালো। পেছনে তাকিয়ে দেখে একটা যুবক ছেলে হালকা চাপ দাড়ি, চুলগুলো বাতাসে উড়ি উড়ি করছে, গায়ে ঢোলা শার্ট আর ঢোলা প্যান্ট পরে আছে। ছেলেটা সেই বাংলো বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। সাগর বুঝতে পারে এটাই মাহবুব হবে। সাগর বলে, দেখুন, আমরা রনিরাজের বন্ধু, আর আমাদের আপনার কাছে একটু হেল্প লাগবে। মাহবুব বলে, জি, ভেতরে আসুন আপনারা। আসিফ কৌতূহলেই জিজ্ঞেস করলো। আসিফ বলে, আচ্ছা ভাই, এই গাছটি এরকম অদ্ভুত কেন? এই বলে আসিফ গাছটার দিকে তাকালো, কিন্তু এটা কি করে সম্ভব? অন্যদিকে কবিরাজ বুঝতে পারে এই মেয়েটা এবার কারো না কারো ক্ষতি করতে পারে, তাই
তাড়াতাড়ি করে কবিরাজ তার ব্যাগের থলি থেকে 2টি আগরবাতি আর একটা গোলাপ জলের বোতল বের করে। সামনে থাকা মোমবাতির আগুনে যেই আগরবাতিটা জ্বালাতে যাবে তখনই ছায়াটি তার জাদু দ্বারা মোমবাতিগুলো নিভিয়ে দিল। এই দেখে সবাই ঘাবড়ে গেল। কবিরাজ তখন বলে উঠল, আমি জানতাম তুমি এত সহজে মানবে না, তাই তোমার জন্য। আর আসিফ তো কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে, এটা কিভাবে হতে পারে। সাগরও এই দৃশ্য দেখে বিস্ময় হয়ে গেছে। দুজনেই অবাক, একে অপরের দিকে তাকিয়ে। আবার সামনের দিকে তাকালো, আরে গাছটি কোথায়? আসিফের হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। পেছন থেকে মাহবুব বলে, কি হয়েছে, কিছু বলতেছিলেন মনে হয়? আসিফ একবার সাগরের দিকে তাকালো। সাগর চোখ নামিয়ে দীর্ঘ একটা শ্বাস নিল শুধু। এটা মানে হলো কুল, কাউকে কিছু বলার দরকার নাই। আসিফও সাগরের ইশারা বুঝতে পারলো, তাই বলল। আসিফ বলল, না কিছু না, আপনি রনির ব্যাপারে কিছু বলুন। মাহবুব একটা মুচকি হাসি দিয়ে বলল, আসুন, ভেতরে আসুন। আসিফ আর সাগরও আর কিছু ভাবল না, তার সাথে ভেতরে ঢুকে পড়ল। তারা ভিতরে প্রবেশ করতেই বাড়ির দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আসিফ সাগর দুজনেই চমকে ওঠে। সাগর বলে উঠল, বন্ধু, আমি শুনেছি ঘরের দরজা একা একা বন্ধ হয়ে গেলে বড় কোনো বিপদে পড়তে হয়। ফিসফিসিয়ে বলল কথাগুলো আসিফকে। মাহবুব বলল, আপনারা ভয় পাবেন না, আমার বাড়ির দরজাটা ইলেকট্রিক সিস্টেম। ওই যে ওই গাছটা দেখছেন, ওইটার উপর পা রাখলেই, ওই কাছের উপর পা রাখলেই নিজ থেকেই দরজা খুলে যাবে। নিজের দিকে ইশারা করে বলল। সাগরকে ভয় পেতে দেখে আসিফও টিটকিরি মেরে বলে, শোন সাগর, বলতো আসল ভূতটা কে? সাগর বলল, কে? আসিফ বলে, আমি। বলেই হাসতে শুরু করলো। সাগর বলে, তবে রে। অন্যদিকে কবিরাজ বলে, আমি জানতাম তুমি এত সহজে মানবে না, তাই তোমার জন্য অন্য ব্যবস্থা করে রেখেছি। এই বলে কবিরাজ সাথে সাথে গোলাপ জলের বোতলটা খুলে ছায়াটির শরীরে ছিটিয়ে মারল। ছায়াটির শরীরে যেখানে সেখানে গোলাপ জলের ছিটা পড়ছিল, মনে হচ্ছিল যেন তার শরীরের উপর অ্যাসিড মারা হচ্ছিল। উফ, সে কি আর্তনাদ চিৎকার! তার চিৎকার পুরো ঘর কেঁপে যাচ্ছে। কবিরাজ বুঝতে পারে সে এখন একটু দুর্বল হয়ে পড়েছে। এটাই সঠিক সময় তাকে বসে আনার যখন চেষ্টা। আর কবিরাজ তার চোখে চোখ রেখে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকতো। আর হাসতে হাসতে মেয়েটির রূপ পরিবর্তন হয়ে আসতে থাকে। ধীরে ধীরে যেন চুপ হয়ে যাচ্ছে মেয়েটি। একটা সময় সমস্ত রাগ কমে গিয়ে একদম চুপ হয়ে বসে পড়ে কবিরাজের সামনে থাকা পালঙ্গের পাটিতে। এখন তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে সবাই। রূপবতী এক নারী, চুলগুলো অগোছালো, বাতাসে উড়ে বেড়াচ্ছে। গায়ে সাদা রঙের একটা জামা, যে কেউ তাকে দেখে পড়ে যাবে। বিষয়টা এইরকম, একদম নিষ্পাপ তরুণী। এখন মাথা নিচু করে বসে শুধু ভয়ানকভাবে গোংরানো শব্দ করছে। এদিকে মাহবুব বলে, প্লিজ আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য কফি নিয়ে আসছি। আসিফ বলে, না ভাই, ঠিক আছে, কিছু আনতে হবে না। মাহবুব বলে, আরে আপনারা আমার অতিথি, আর কিছু করতে না পারেই একটা করে কফি তো খাওয়াতে পারি। বলে মুচকি হাসি দিয়ে সে চলে গেল রান্নাঘরের দিকে। আসিফ ও সাগর আর কিছু বলল না। সাগরকে একা পেয়ে ভয় দেখানোর জন্য আসিফ মস্করা করে বলল, আমি অনেক হরর মুভিতে দেখেছি, যখন কেউ ভুতুড়ে বাড়িতে চা খেতে দেয়, তখন তাকে চায়ের কাপে চা না, রক্ত থাকে। সাগর আসিফের ফাজলামো বুঝে যায়। সাগর বলে, শালা, আমার সাথে ফাজলামি করিস? এতটাও ভীতু না আমি। আসিফ হাসতে হাসতে মাথা চুলকাচ্ছে। কিছুক্ষণ পর মাহবুব আসলো কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে, হাতে একটা প্লেটের মতো, আর তার উপরেই 3টা কফির কাপ। কাপ থেকে হালকা হালকা করে গরম ধোয়া বেরোচ্ছিল। সবাইকে কফি দিয়ে মাহবুব তার সাথেই চেয়ারে বসে পড়ল। মাহবুব বললেন, মাফ করবেন, কফি বানাতে একটু দেরি হয়ে গেল। সাগর বলল, না সমস্যা নেই। আচ্ছা, আপনার কি ভয় করে না এত বড় বাড়িতে আপনি একা থাকেন? মাহবুব বললেন, আরে একা কোথায়, আমার আরো বন্ধু আছে, তারাও তো থাকে। আসিফ বলল, তাহলে তারা কোথায়? মাহবুব বললে, আশেপাশেই আছে। ও, আপনারা তো রনি রাজের অতীতের কথা জানতে চান, তাই তো? সাগর বলল, রনি রাজের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সবকিছু জানতে চাই, বলুন আমাদের। মাহবুব বলল, আচ্ছা শুনুন তবে। অন্যদিকে কবিরাজ বলে, আমি তোমাকে ছেড়ে দিব, তার আগে বলো কে তুমি, এই নির্দোষ পরিবারের সাথে তোমার কি শত্রুতা? কথাটা শুনেই মেয়েটি উচ্চ স্বরে হাসতে শুরু করলো। সবাই একটু অবাক হয়ে হলো, সাথে ভয়ও পেল। মেয়েটি বলল, কি বললি তুই, এটা নির্দোষ পরিবার? হাসালি কবিরাজ, হাসালি। যেই মা নিজের ছেলেকে খুন করতে পারে, সেই পরিবার কখনো নির্দোষ হতে পারে না। রাগি রাগি চোখ করে রনের সৎ মায়ের দিকে ইশারা করে বলল, এই বুড়ি, হ্যাঁ, এই বুড়ি কখনো রনিকে নিজের ছেলে ভাবতে পারেনি, কিন্তু রনি রাজ ছিল নিষ্পাপ মনের নির্বোধ ছেলে। কি না করেছে এই বুড়ির জন্য! এটা শুনে রনির অসুস্থ বাবা অবাক হয়ে বলল, সাবিনা, তুমি আমার ছেলেকে! আর বলতে পারল না, কষ্টে কান্না শুরু করে দিল। কবিরাজ বলল, রনির বদলা তুমি কেন নিতে চাও? কে হও তুমি ওর?
মেয়েটির চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল। চোখের মণিতে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, যাকে বলে প্রতিশোধের আগুন। মেয়েটি বলে, আমি কে? আমি কেন এদের মারতে এসেছি? কি সম্পর্ক এদের সাথে আমার? সেটা যদি জানতে চাও তাহলে আমাদের 15 বছর পিছনে যেতে হবে। সেদিনটা ছিল ঝড় বৃষ্টির দিন। গ্রামের লোকজন ধরাধরি করে এক মহিলাকে গ্রামের সরকারি হাসপাতালে নিয়ে যায়। মহিলাটির চিৎকার ও আর্তনাদে পুরো হাসপাতাল কেঁপে ওঠে। হাসপাতালের বাইরে ভেতরে শুধু কান্নার আওয়াজ ভেসে বেড়াচ্ছে। ডক্টররা সবাই তাদের অনেক ভেবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ডক্টর বলে, দেখুন, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি, আপনার কেউ এভাবে মরা কান্না করবেন না। এমন সময় পেছন থেকে নার্স বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আস্তে আস্তে দিন পেরিয়ে রাত হয়ে গেল। কাদামাখা রাস্তা, এখনও প্রবল হাওয়া বয়ে যাচ্ছে। মাঝে মাঝে বজ্রপাতের কান ফাটা শব্দ। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু কিছুক্ষণের মাঝে আবার নামবে। কিছুক্ষণের জন্য সবাই ভেঙে পড়ে। হঠাৎ হাসপাতালের মাঝে একটা বাচ্চার কান্না শব্দ। সবার মুখে যেন একটু খুশির আভাস পাওয়া গেছে। এমন সময় ডক্টর এসে বলল, ডাক্তার, অভিনন্দন, আপনাদের পুত্র সন্তান হয়েছে। আপনারা এখন পেশেন্টের সাথে দেখা করতে পারেন। সবার আগে মহিলার স্বামী তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। আনোয়ার সাহেব বললেন, এখন কেমন লাগছে? হেলেনা একটু হেসে বলে উঠল, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমাদের তো ছেলে সন্তান হয়েছে। আনোয়ার বলল, তো কি হয়েছে, ছেলে হোক বা মেয়ে, আমাদেরই তো বংশধর, তাই না? হেলেনা বলে, এই অমাবস্যার রাতে বাবু হলে নাকি ওই গ্রামের জন্য অভিশাপ নেমে আসে। তবে কেউ সেটা মানে শুধু কি পাগল লোক ছাড়া আর কে? আর ওই গ্রামে একটা অদ্ভুত নিয়ম আছে, এখনই জানতে পারবেন আপনারা। এমন সময় একটা বৃদ্ধ মহিলা এসে কান্নাকাটি করা শুরু করে বলল, আল্লাহ গো, কি সর্বনাশ হলো গো! বৃদ্ধ মানুষের কান্না যারা গ্রামে থাকেন তারা হয়তো জানেন, গানের মতো সুর দিয়ে কাঁদে তারা। আনোয়ার সাহেব বলেন, আরে মা, কি হয়েছে, এত কান্নাকাটি কেন? বৃদ্ধ মহিলা বললেন, কাঁদবো না তো কি করব, আজ অমাবস্যার রাতে তোর বউ পুত্র সন্তান জন্ম দিয়েছে। আমাগো গ্রামে অভিশাপ ডাইকা আনতাছে তোর এই অপয়া বউ। কতবার কইছিলাম তোর এই নির্লজ্জ মেয়েকে তালাক দে। ওদের কথার মাঝে বাহাত ঝুঁকিয়ে আরেক মুরব্বী বলল, গ্রামের ওপর অভিশাপ নেওয়ার আগেই আমাদের গ্রামের নিয়ম মোতাবেক এই বাচ্চাটিকে বলি দেওয়া হোক। এ কথা শুনে সবাই চমকে উঠল। সবাই একটু সময়ের জন্য থমকে যায়। হেলেনা বলে, না কাকা, এমনটা করবেন না। দেখুন না, আমাদের বাবুটা কত সুন্দর হয়েছে। বৃদ্ধ মহিলা বলে, হয়েছে হয়েছে নাকামি, যত সব। গ্রামের সবাই বাচ্চাটিকে দেখে হতভম্ব হয়ে গেছে। এর আগে এরকম মায়াবী চেহারা তারা কখনো দেখেনি। সবার মনে অজানা একটা মায়ার সৃষ্টি জন্ম নিল। সবাই বাচ্চাটিকে বলি দিতে বারণ করা শুরু করে দিল। সবার এরূপ কঠিন অবস্থা দেখে মুরব্বী বলল, যুগ যুগ ধরে এই নিয়ম পালন করা হচ্ছে, এখন এটা বন্ধ করা যাইব না। বৃদ্ধ মহিলা বলে, এখনই জবাই করো এই অপয়ার ছেলে রে। এমনিতেই ঝড় তুফানের দিন, একটু পরপর বিদ্যুৎ চমকানো শব্দ ভেসে আসছিল। তার মধ্যে উটকু ঝামেলা শুরু করলো এই পাপী বান্দারা। এক পর্যায়ে গ্রামের লোকজন আর সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে শুরু করে দিল। গ্রামবাসীরা বলল, বন্ধ করুন এসব নাটক। এই বাচ্চার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে তাহলে এই হাসপাতালকে শ্মশান ঘাট বানিয়ে ফেলবো। এক পর্যায়ে মারামারি করার মতো অবস্থা হয়ে গেছে। কথা কাটাকাটি চলছে, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। দুইটা দল গঠন হয়ে গেছে, একদল বাচ্চাকে রক্ষা করতে, আরেক দল বাচ্চাকে মারতে। এসব দেখে হেলেনার প্রচুর ভয় পেয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে তিনি চিৎকার করে বলল, থামুন, দয়া করে থামুন আপনারা। কেঁদে কেঁদে তিনি বলছেন। 5 সেকেন্ড শ্বাস ছেড়ে চোখ মুখ মুছে আবার বলল, আমাদের জন্য যদি আপনাদের গ্রামে অভিশাপ নেমে আসে, আমরা আমাগো ছেলেরে নিয়ে এখান থেকে চলে যাব। এই গ্রামের আশেপাশে আর আসবো না। তবু আমার সন্তানের কোনো ক্ষতি করবেন না প্লিজ। গ্রামবাসী বলল, কিন্তু আপামনি। আর বলতে পারল না। হেলেনা তখন বলল, আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, এইটাই আমার জন্য অনেক কিছু। আপনাদের এই ঋণ আমরা কোনোদিনও ভুলব না। গ্রামের সব পাপী বান্দারা রাজি হয়ে গেল আজ রাতেই গ্রাম ছাড়া হতে হবে। বুক ভরা কষ্ট নিয়ে বাবা মা সন্তান গোছগাছ শুরু করে দিল। বাইরে এত এত বৃষ্টি পড়ছে, মানে বলার মতো না। হাসপাতালের সকল মানুষের চোখে অশ্রু ঝরছে। শুধু কিছু নিষ্ঠুর চোখ ছাড়া পুরো হাসপাতালটা যেন চোখের পানি দিয়েই ভেসে যাবে। আনোয়ার আর হেলেনা যখন গেটের সামনে আসে, দেখে বাইরে কালো ফুটফুটে অন্ধকার। এতটাই অন্ধকার যে অনুমান করেও একদিকে যেতে পারবে না। শেষবারের মতো তারা পেছনে তাকালো। প্রিয় গ্রামবাসীদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখের পানি ফেলল। আর মনে মনে ভাবল, এটাই বুঝি বিধির বিধান। বৃদ্ধ মহিলা তখন বলল, অপয়া গেল তো গেল, আমার ছেলেটারেও নিয়ে গেল সাথে কইরা। ধাম করে আকাশ ফাটার মতো বিদ্যুৎ চমকে উঠল। তারা আর পেছনে তাকালো না। সব কথা শুনেও না শোনার ভান ধরে দুজনের
চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেল সেই ভয়ঙ্কর অমাবস্যার মধ্যরাতের অন্ধকারে। আর দেখা যাচ্ছে না, সেই হাসপাতালটাও নিস্তব্ধ হয়ে গেছে। হাতে নেই কোনো হারিকেন, নেই কোনো ফ্ল্যাশ লাইট, নেই কোনো ছাতা, শুধু পলিথিন দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করছে। এই ফুটফুটে অন্ধকারে যাবে তো যাবে কোথায় তারা? বাতাসের প্রবাহটাও খুব বেশি ভয়ঙ্কর আজ। দূর থেকে ভেসে আসা শিয়াল কুকুরের ডাকগুলো যেন আরও ভয়ানক করে তুলছে এই অমাবস্যার রাতটাকে। হেলেনা বলল, শুনুন না, আমি আর পারছি না। আমরা তো যাচ্ছি কোথায়? রাস্তাঘাট কিছুই তো দেখা যাচ্ছে না। আর আমার ভীষণ ভয় করছে। আনোয়ার সাহেব বলল, ভয় পেও না। আমার গ্রামের কবরস্থানের পাশ দিয়ে 5 মিনিট লাগবে ট্রেন স্টেশনে পৌঁছাতে। সেখান থেকে ট্রেনে উঠে একদিকে চলে যাব আমরা 3 জন। আর কেউ আমাদের খুঁজে পাবে না। হেলেনা বলে, কি এই অমাবস্যার রাতে কবরস্থানের পাশ দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আনোয়ার সাহেব বলল, দেখো, এটাই একমাত্র ছোট রাস্তা আমাদের গ্রাম থেকে বের হবার। হেলেনা বলল, কিন্তু আনোয়ার সাহেব বলল, কোনো কিন্তু না, আর কোনো উপায়ও নেই আমাদের কাছে। হাঁটা ধরল, তারা কোথায় যাচ্ছে তাও জানে না। সেই গভীর জঙ্গলের ভিতর দিয়ে ভয়ানক কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে তাদের। একটা সময় হারিয়ে গেল তারা সেই মধ্যরাতের অন্ধকারের মাঝে। আর দেখা গেল না তাদের। মায়াবী চেহারা সেই ছোট রনিরাজ, এর বয়স তখন 3 বছর। মায়াবী চেহারা সেই ছোট রনিরাজের বয়স এখন 3 বছর। হালকা হাঁটাচলা করতে পারে। আরেকটা কথা, 3 বছরে সে স্পষ্ট কথা বলতে পারে। হেলেনা বলে, ওগো, আর কিছুদিন পরে তো বাড়িতে নতুন অতিথির আগমন ঘটবে। আনোয়ার সাহেব বলল, এবার কি চাও তুমি? হেলেনা বলে, এবার তো আমি মেয়েই চাই। আনোয়ার সাহেব বলল, আচ্ছা, এবার তাই হবে ইনশাআল্লাহ। এখানে সবকিছু ঠিকঠাক থাকলেও হেলেনা আর আনোয়ার একটা জিনিস খেয়াল করে, রনি একা একা কার সাথে যেন কথা বলে, খেলা করে আর হাসাহাসিও করে। এরকমটা যখন রনিকে একা রাখা হয় তখনই যেন এইরকমটা করে। বিষয়টার প্রথমে তেমন গুরুত্ব না দিলেও প্রতিদিন এরকম হওয়াতেই তারা এইটা নিয়ে একটু চিন্তিত হয়। একদিন বিকেলবেলা হঠাৎ করে রনি ঘুম থেকে উঠে বসে আর জোরে জোরে হাসতে শুরু করে। হেলেনা তখন আলমারিতে কাপড় ভাঁজ করছিল। রনির এইভাবে হেসে ওঠায় বেশ অবাক হলেন তিনি। তাই তিনি কাপড় ডেকে আলমারির দরজাটা লাগিয়ে রনির সামনে খেলনা দেখিয়ে বলে, কি হয়েছে আমার ছোট সোনা? এত খুশি কেন, হ্যাঁ? এটা বলেই যেই রনির চোখের দিকে চোখ পড়ল, যেন তার চোখের সামনে সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। সে নিজেকে বিশ্বাস করতে পারছে না। চিৎকার যে করবে সাহসটুকু পাচ্ছে না। অনেক কষ্টে তার গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসে, কিন্তু পরক্ষণেই শুরু হয় তার তলপেটের ব্যথা। অতিরিক্ত তলপেটের ব্যথার কারণে মাটিতে লুটিয়ে পড়ল সে। ব্যথায় চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, মাটিতে গড়াগড়ি শুরু করে দিল। এইরকম বিছানাতেই তার ফোনটা রাখা ছিল। প্রথমে বলেছিলাম 3 বছর বয়সে রনি অনেক কিছু বুঝতে শিখেছে 5 বছরের শিশুর মতো। আর সে মাঝে মাঝে ওর আম্মুর সাথে বসে ফোন চাপাচাপি করত। সেই বুদ্ধিতে রনিরা আজ ফোন চাপতে চাপতে তার আব্বুর নাম্বারে কল দিয়ে দেয়। রনি জানে না যে কলটা কার নাম্বারে গেছে, কারণ রনি এমনিতেই কল বাটনে চাপ দিয়েছে, ইচ্ছে করে কাউকে কল দেয়নি। একদিক দিয়ে ভালোই হয়েছে, কলটা তার আব্বুর কাছে গেছে। ওপাশ থেকে হ্যালো, কোনো শব্দ নেই। হ্যালো, এবারও কোনো শব্দ নেই। আরে কথা কেন? আর বলতে পারল না, চিৎকার ভেসে আসছে। হেলেনা বলে, ওগো, তাড়াতাড়ি বাসায় আসো, পেটে অনেক ব্যথা করছে। অনেক কষ্টে কথাটা বলতে পারে সে। আনোয়ার সাহেব বলল, আমি এখনই আসছি, একটু ধৈর্য ধরো। আনোয়ার সাহেব বিস্ময় হয়ে পরে তার স্ত্রী বিপদে আছে, এখনই যেতে হবে। এ বলে ফোন পকেটে রেখে কাউকে কিছু না জানিয়েই অফিস থেকে বেরিয়ে পড়ল। তিনি এমনভাবে দৌড়াচ্ছেন যেন চিতাবাঘও তার গতির কাছে মাথা নত করতে বাধ্য। কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়াটা অনেককে অবাক করে দিয়েছে। অনেকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? কারোর সাথে কথা বলার সময় নেই তার। কারো কোনো উত্তর দিল না। তিনি আপন গতিতেই ছুটলেন। তার কিছু কাছের মানুষ, যাদের সাথে আনোয়ার সাহেব একটু একটু চলাফেরা করতেন, তারা বিষয়টা বোঝার জন্য তার পিছু নিল। এদিকে চিৎকার কমছে না। হেলেনা বেগমের রনি তো শুধু আম্মু আম্মু করে কান্না করছে। সে আর কি বোঝে, ছোট একটা ছেলে। আনোয়ার সাহেব ঘরে ঢুকতেই দেখে ঘরের ফ্লোর লাল রক্তে ভেজে গেছে। তার স্ত্রী ফ্লোরে লুটিয়ে পড়ে আছে, আর তার তলপেট থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। তিনি কি করবেন বুঝতে পারছেন না। তিনি তাড়াতাড়ি করে তার স্ত্রীকে পাঞ্জা কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে ছুটলেন। বিভিন্নভাবে তার স্ত্রীকে বাঁচার আশ্বাস দিতে থাকলো, কিন্তু এখানে তাদের ভাগ্যে তাদের সঙ্গ দিল না। সেই দিনটাও ছিল পূর্ণিমা অমাবস্যার দিন। এই দিনটাতেই কেন তাদের এত কষ্ট হয়? আনোয়ার সাহেব তার স্ত্রীকে নিয়ে বের হবার সময়ই তার পিছু করার লোকজনও তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারা সবাই আনোয়ার সাহেবের স্ত্রীকে দেখে ভয় পেয়ে গেল। হায় হায়, এই অবস্থা কিভাবে হলো? শীঘ্রই একে হাসপাতালে নিয়ে যেতে হবে।
সবাই ধরাধরি করে হাসপাতালের দিকে ছুটল। বাড়ির ভেতর থেকে আবার বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। তারা বুঝতে পারে বাসার ভিতর রনি একা আছে, তাই তাড়াতাড়ি করে 2-3 জন দৌড়ে বাসার ভিতর যায়। বাসার ভিতর রক্তমাখা ফ্লোর দেখে সবাই আঁতকে উঠে। তারা দেখে রনিরাজ বিছানার উপর বসে কান্না করছে। সবাই কাছে গিয়ে তাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। কিন্তু এতগুলো মানুষের মাঝে কেউ দেখল না যে সেই ঘরের এক কোনায় রক্তমাখা শরীর নিয়ে দাঁড়িয়ে ছিল এক অদ্ভুত অদৃশ্য শক্তি। রাত আনুমানিক 1:30 হবে। ডাক্তার বলল, আপনার স্ত্রীর শরীর থেকে অনেক রক্ত পড়ে গেছে, ফলে তাকে বাঁচানো আমাদের জন্য কঠিন। একটা মিশন হতে চলেছে, আর আপনাদের কন্যা সন্তান হয়েছে। আপনারা পেশেন্টের সাথে কথা বলতে পারেন। সবাই হেলেনা বেগমের সাথে দেখা করতে ভেতরে চলে যায়, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আনোয়ার সাহেব গিয়ে তার স্ত্রীর পাশে বসলো। আনোয়ার সাহেব বলল, এখন কেমন লাগছে? হালকা করে উঠে বসে বালিশের সাথে হেলান দিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে বলল। হেলেনা বলল, দেখো, আল্লাহ আমাকে কথা শুনেছে, আমাদের মেয়ে সন্তান দিয়েছে। দেখো কত সুন্দর করে ঘুমোচ্ছে। শোনো না, একটু পর না আমিও ঘুমিয়ে যাব। আমারও খুব ঘুম পাচ্ছে। কষ্ট লুকিয়ে হালকা হেসে বলল কথাটা। আনোয়ার সাহেব বলল, না, তোমার কিছু তোমার কিছু হবে না, কান্না করতে করতে বললেন তিনি। হেলেনা বেগম বললেন, আমি ঘুমিয়ে গেলে ওদের একটা নতুন মা এনে দিবে তুমি। চুপ করো তুমি, কান্না ভরা কাঁপা কাঁপা কণ্ঠে আনোয়ার সাহেব বলল, আমার মেয়ের নাম কি রাখা যায়? হ্যাঁ, রানী রাখলে ভালো হয়, তাই না? এই নার্স, রনি রাজা আর রানীকে একসাথে রাখো দেখি, আমিও তাদের একসাথে কেমন দেখতে দেখি। নার্সের চোখ থেকে অশ্রু ঝরছে। সে তার কথা মতো দুজনকে একসাথে শুইয়ে দিল। দুজনই গভীর ঘুমে মগ্ন। হেলেনা বলে, দেখো দুজনকে কত সুন্দর লাগছে, দুজন একসাথে ঘুমোচ্ছে। ওগো, আমারও খুব ঘুম পাচ্ছে, আমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরবে? আনোয়ার সাহেব বা নিজেকে কন্ট্রোল করতে পারল না, তার স্ত্রীকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে দিল। হেলেনা বলল, তোমাকে একটা কথা বলি, আমরা সবসময় ভাবতাম রনি একা একা কথা বলে, হ্যাঁ একা একা হাসে। আসলে রনি একা একা হাসে না, রনির সাথে কোনো এক অদৃশ্য বন্ধু থাকে। আমি রনির চোখের মাঝে তাকে দেখেছি। সেই অদ্ভুত লোকটা আমার পেছনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ শান্ত থেকে কান্না চেপে রেখে আবার বলল, ওগো, খুব ঘুম পাচ্ছে, একটু শক্ত করে জড়িয়ে ধরো না। খুব শান্ত মস্তিষ্ক আর খুব নম্র ভদ্রভাবেই কথাগুলো বলল কাঁপা কাঁপা কণ্ঠে। আনোয়ারও তাকে আশ্বাস দিতে দিতে একটা কথাই বলল, তোমার কিচ্ছু হবে না। আনোয়ার সাহেবের চোখের সামনে শুধু অতীতগুলো ভেসে উঠছে। তার স্ত্রীকে আরেকটু জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। পরক্ষণেই হার্ট মেশিনটি পয়েন্ট লো হয়ে যাবার সাউন্ড শোনা গেল। সবাই হতভম্ব হয়ে গেছে। দুনিয়ার সময়টা যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। ঘুমিয়ে গেছে চিরদিনের জন্য হেলেনা। আর কখনো এই ঘুম ভাঙবে না, এই যেন এক শান্তির ঘুম। আস্তে আস্তে এক কান দোকান হতে হতে তাদের গ্রামেও খবরটা পৌঁছে গেল। গ্রামে এই খবরটা নিয়ে ছড়াছড়ি হয়ে গেছে। সবাই বলছে আজ তারা গ্রামে থাকলে এমনটা হতো না, তাকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারত গ্রামের লোকজনেরা। গ্রামে আন্দোলন শুরু হয়ে গেছে। তাদের বিরুদ্ধে যারা নিয়ম করেছিল অমাবস্যার রাতে ছেলে সন্তান হলে তাকে হত্যা করা, এই নিয়ম এখন কেউ মানবে না বলে জানাচ্ছে পুরো মহল্লাবাসী। পুলিশ, সাংবাদিক সবাই হাজির হয়ে গেছে। গ্রাম থেকে কিছু লোক গেলেও আনোয়ার সাহেবও তার স্ত্রীর লাশকে নিয়ে আসতে, তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে। জানাজা হলো, দাফন হলো, সবকিছু শেষও হয়ে গেল। শুধু শেষ হলো না ভালোবাসা। দিন কাটে, মাস কাটে, এক সময় দেখতে দেখতে 2 বছর আরও কেটে গেল। সেদিনের আন্দোলনে গ্রামে সেই নিয়ম এখন কেউ মানে না। অমাবস্যার রাতে ছেলে হোক বা মেয়ে, সবাই নির্ভয় সন্তানকে জন্ম দিতে পারে। আনোয়ার সাহেব এখন তার ছেলে মেয়েকে নিয়ে গ্রামেই থাকা শুরু করলো। রানীর ভাগ্য খারাপ ছিল, সে তার মায়ের দুধ দ্বিতীয়বার পান করতে পারেনি। আনোয়ার সাহেব ডিপ্রেশনে থাকাতে এই 2 বছরে তার ব্রেনের মাঝে একটা আঘাত সৃষ্টি হয়। যে যাই বলুক, তিনি সেটাকেই মেনে নেয়। একদিন তার মা উর্ফে সেই ওই ওই যে ছিল ঘটনাটা ঘটিয়েছেন, তার মা উর্ফে সেই বৃদ্ধ মহিলা এসেই আনোয়ারকে বলে নতুন করে বিয়ে করে নিতে। এর আগে অনেকবার এই কথা বলেছে, কিন্তু আনোয়ার সাহেব বারবার না করে দিয়েছে। কিন্তু এইবার না করতে পারল না, কারণ রনি রাজের তো এখন 5 বছর হয়ে গেছে, অনেক কিছু বুঝতে শিখেছে। মাঝে মাঝে তার বাবাকে বলে, আব্বু, স্কুলে সবার মা সবাইকে স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে, তাহলে আমার আম্মু কোথায়? আম্মু কি আমার উপর রাগ করেছে? এসব কথা শুনে আনোয়ার সাহেব কিছু বলে না, শুধু নীরবে কেঁদে যায়। তাই দিন সিদ্ধান্ত নেন আরেকটা বিয়ে করবে। তার মায়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। নিজের জন্য না, ছেলে মেয়েদের জন্য একটা মায়ের খুব প্রয়োজন। তার মায়ের পছন্দ মতো বিয়ে হলো। বিয়ের 2-3 মাস পর আনোয়ার সাহেবের মার মৃত্যুবরণ করে।
এখন গ্রামে আর কে আছে, চলে গেল নতুন স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে। কবিরাজ বলল, তাহলে রনিরাজ আর রানী বেশ ভালো দিন কাটছিল নতুন মা পেয়ে। আচ্ছা, ঢাকা যাবার পর কি হয়েছিল, আর এই মেয়ের সাথে রনিরাজের কি সম্পর্ক ছিল? আনোয়ার সাহেব চোখ মুখ মুছে আবার বলতে লাগলো। আনোয়ার সাহেব বলল, আমরা ঢাকা যাওয়ার পর আর বলতে পারল না। কবিরাজের সামনে বসে থাকা মেয়েটা বলতে শুরু করলো, তারপর আমি বলছি, তারপরে ঘটনা সবকিছু আমি জানি, তুই আমার কাছে শোন। কবিরাজ বলল, আচ্ছা বলো, তুমি বলো। আনোয়ার সাহেব তারা ফ্যামিলি নিয়ে ঢাকা চলে আসলেন, আবার চাকরিতে জয়েন করলো। বেশ ভালোই দিন কাটছিল তাদের। আনোয়ার সাহেবের নতুন স্ত্রী সারাদিন বাসায় থাকে, সংসারের কাজ করে। রনিরাজ মাত্র প্রথম শ্রেণীতে ভর্তি হলো, আর রানী তো এখনো অনেক ছোট। প্রথম প্রথম তো তাদের নতুন মা তাদের দুজনকেই ভালোবাসতো, অনেক আদর করত, কিন্তু যতদিন যাচ্ছে ততই যেন সব কিছুই পাল্টে যাচ্ছে। দেখতে দেখতে আরও 1 বছর চলে গেল। রনির বাবাও এখন বিভিন্ন কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। তার নতুন মা, সে তো পর হয়ে গেছে বললেই চলে। এখন কে কে আর কার খেয়াল রাখে? ভালোবাসার যত্ন থাকলেও শুধু 2 ভাই বোনের। তবে সাবিনা বেগম রানীকে একটু দেখাশোনা করে, যেহেতু সে অনেক ছোট, কিন্তু রনি রাজের উপর অবিচার অনেক বেশি করে। 6 বছরের শিশু আজ বড় একা। এখন বলা যায় রনিরাজের ছোটবেলাটা একাকিত্বের মাঝেই কাটছে। মন খারাপ করে ছাদের উপর বসে আছে রনিরাজ। ভাবছে সে যখন তার মা মারা গেল তখনও তার নিজেকে এত একা মনে হয়নি, কারণ সব সময় তার বাবা তার সাথেই ছিল, তাকে সময় দিত। আর এখন সব কিছু পাল্টে গেছে। তার বাবার সামনে তার সৎ মা তাকে গালিগালাজ করলেও কোনো প্রতিবাদ করে না তার বাবা, শুধু মাথা নিচু করে তার কাজ করে। হাজার অত্যাচার হলেও রনি শুধু তার বাবার দিকে তাকিয়ে থাকে, এই আশাটা নিয়ে যে তার বাবা প্রতিবাদ করবে। কিন্তু না, এমন কিছুই হয় না। অতীতের সবকিছু যেন ভুলে গেছে তার বাবা। খুব অল্প বয়সেই রনিরাজ বাস্তবতা চিনতে পেরেছে। রনি পুরো দুনিয়াটা এক পাশে রেখে আরেক পাশে নিজেকে দাঁড় করায়, আর ভাবে তার খোঁজ নেওয়ার মতো আর কেউ নেই এই দুনিয়ায়। এমন সময় রনি একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, 3 বছর বয়সে যখন তার মা মারা যায়, তখন মারা যাওয়ার আগে তার মা সেই অদ্ভুত শক্তিটাকে দেখতে পায়, কিন্তু সেই দিনই সেই শক্তিটা রনি রাজের কাছ থেকে চলে গিয়েছিল। এখন রনি দেখতে পাচ্ছে তাদের বাড়ির আশেপাশে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে, আর এটা শুধু তাদের বাড়ির আশেপাশে হচ্ছে, আর সব জায়গায় সাধারণ আবহাওয়া। রনি দেখতে পায় 2টা তার খাম্বা থেকে যেন কারেন্ট বেরিয়ে গেছে, আর সেই কারেন্ট যেন তার বেয়ে বেয়ে দুপাশ থেকে দৌড়ে এসে মাঝখানে ধাম করে একটা বাড়ি খেল, আর সেখান থেকে অনেকটা আলোর তাপ দেওয়া শুরু করলো। সেদিকে তাকানো যাচ্ছিল না, তাই রনি তার হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললো। প্রচণ্ড আলোর তাপ যেন তাপ উৎপন্ন হচ্ছে। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেল। পুরো শহরে বৃষ্টি পড়ছে, আর হঠাৎ করেই কারেন্ট চলে যায়। রনির হাতে বৃষ্টির ফোঁটা পড়তেই হাত সরিয়ে আবার সামনের দিকে তাকালো, কিন্তু এবার যেটা দেখলো সেটা দেখার জন্য রনি মোটেও প্রস্তুত ছিল না। রনি দেখলো একটা প্রাণী মানুষের মতো দেখতে কারেন্টের উপরের তারের উপর শূন্যে ভেসে বেড়াচ্ছে, গা থেকে প্রচুর কালো ধোঁয়া ছড়াছড়ি করছিল। রনি তো এটা দেখে খুব ভয় পেয়ে যায়। নিজেকে কন্ট্রোল করতে না পেয়ে জোরে গলা ফাটিয়ে এক চিৎকার দেয়। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে গেছে। চিৎকার করতে করতে ছাদ থেকে তার আম্মু রুমের দিকে ছুটল। আম্মু 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 ধাম করে তার সৎ মায়ের সাথে একটা ধাক্কা খায়। সাবিনা বেগম বলে, এই হতচ্ছাড়া, এমন করে দৌড়াচ্ছিস কেন? যেন কোনো ভূত দেখে ফেলেছিস? রনি বলে, হ্যাঁ আম্মু, ছাদে ভূত আছে। তার মায়ের কোমর জড়িয়ে ধরে বলল কথাটা। সাবিনা বলে, এই ছাড় ছাড়, বৃষ্টিতে ভিজে এসে সব পানি আমার শাড়িতে মুছে দিচ্ছিস, সর। এই বলে রনির সৎ মা তাকে ছাড়িয়ে পেছন দিকে একটা ধাক্কা দেয়, যার ফলে রনি হাত একটু ব্যথা পায়, কিন্তু তার সৎমা সেদিকে পরোয়া না করে শাড়িতে লেগে থাকা পানি হাত দিয়ে ঝাড়া দিচ্ছে। সাবিনা বলে, কি হয়েছে তোর? ভূত দেখে ফেলেছিস নাকি? ধমক দিয়ে বলে এই কথাটা। রনি বলল, আম্মু, ছাদের উপর কিছু একটা আছে কালো ধোয়ার মতো। সাবিনা বলে, কি আছে ছাদে? তোর মরা মা ভূত হয়ে আসছে নাকি? এবার রনি রাজ অনেক কষ্ট পেল, শুধু মাথা নিচু করে আছে, আর কিছু বলল না। সাবিনা রনি এক হাত ধরে বলল, চল ছাদে, আমিও দেখি কি আছে। রনিকে টেনে নিয়ে গেল ছাদে। ছাদে গিয়ে দেখে কোথাও কিছু নেই। এটা দেখে আরও খেপে গেল। সাবিনা বলল, আর কখনো যদি স্বপ্ন দেখে চিৎকার চেঁচামেচি করেছিস তাহলে তোর খবর আছে। এ বলে চলে গেল সাবিনা বেগম। রনিও ভয় পেয়ে মন খারাপ করে তার ঘরে গিয়ে নিশ্চুপ হয়ে কান্না শুরু করে দিল, কিন্তু সেই কান্না শোনার মতো কেউ ছিল না। এইভাবেই আরও কিছুদিন কেটে গেল। এখন স্কুলে তার অনেক বন্ধু আর অনেক খেলার সাথী হয়েছে। যখন রনি স্কুলের মাঝে থাকে তার মনে কোনো কষ্ট দুঃখ বলতে কোনো কিছুই দেখা যায় না।
রনি কিছু বন্ধুদের নাম বলি, মাহবুব, তামিম, রবিন, রূপন, সাকিব। আর মেয়েদের কথা বলি যদি, তাহলে আছে কাশফিয়া, তৃষা, স্মৃতি। আরেকজন স্পেশালভাবে আছে, তার এন্ট্রিটা পরেই হবে, তাই এখন আর তার কথা আলোচনা করলাম না। একদিন রনি একা একা ছাদে বসে আকাশের ছাদ দেখছিল। তার একাকিত্ব সময় আকাশের ছাদ দেখতে খুব ভালো লাগে, তাই সেদিনও একা বসে ছাদ দেখছিল। কিন্তু এমন সময় সে অনুভব করে ছাদে রনি ছাড়াও অন্য কেউ আছে। তাই এদিক সেদিক তাকিয়ে চোখ বুলালেও শুধু কোথাও তো কেউ নেই, মনে হচ্ছে মনের ভুল। তাই আবার আকাশের দিকে তাকালো। হঠাৎ করে ছাদের দেয়ালের উপর থাকা ফুলের টপটা ছাদে পড়ে ভেঙে যায়। রনিরাজ চমকে ওঠে আর অনেক ভয় পেয়ে যায়। সে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে চোখ বুলালো, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। শুধু দেখতে পেল গাছের টপটা ছাদে পড়ে আছে। রনি বলল, কে আছো এখানে? আমাকে ভয় দেখিও না প্লিজ, সামনে আসো। তখন চাঁদের আলোতে একটা ছায়া ভেসে ওঠে মাটিতে, আর রনির সেদিকেই চোখ পড়ে। এবার তো আরো ভয় পেয়ে গেল সে। কোথাও কাউকে দেখা যাচ্ছে না, তাহলে ছায়াটা কার? চিৎকার দিতে পারছে না তার মায়ের ভয়ে, তাই সাহস করেই বলল, দেখো তুমি যেই হও, আমার কিন্তু খুব ভয় করছে, প্লিজ আমাকে ভয় দেখিও না, সামনে আসো তুমি। তখনই মোটা গলায় একটা কণ্ঠ ভেসে আসলো, ভয় পেও, আমি তোমারই বন্ধু। তুমি যখন ছোট ছিলা তখন আমরা একসাথে খেলতাম। রনি বলল, তাহলে তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আর তুমি কথা বলছো কোথা থেকে? প্লিজ সামনে আসো, আমাকে দেখে ভয় পাবে না তো আবার? রনি বলে, তুমি সামনে না আসলেই আমি বেশি ভয় পাবো। জিনটা বলে, আচ্ছা দেখো, তাহলে কিন্তু ভয় পেও না। এটা বলার সাথে সাথেই রনি দেখতে পেল তার সামনে হালকা হালকা করে একটা আলোর সৃষ্টি হচ্ছে, আর সেই আলোর মধ্য দিয়ে ভয়ঙ্কর রকমের সুন্দর একটা অবয়ব বেরিয়ে এলো। অসম্ভব সুন্দর একটা মানব। রনি বুঝতে পারে না এটা সত্যি নাকি বাস্তব। রনি তো চোখ ফেরাতেই পারছে না, এত সুন্দর কেউ হতে পারে? কে তুমি? আমি তোমার অনেক আগের বন্ধু, এতদিন তোমার থেকে অনেকটা দূরেই ছিলাম, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না। রনি বলে। জিন বলল, তখন তুমি আরো ছোট ছিলে, তাই আমাকে চিনতে পারছো না। তুমি যখন জন্মেছিলে তখন তোমাকে সবাই মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে সেখান থেকে বাঁচিয়ে আনি। রনি কিছুটা অবাক হয়ে বলল, কেন? কেন আমাকে সবাই মারতে চেয়েছিল কেন? জিন বলল, কারণ তোমার গ্রামের একটা অদ্ভুত নিয়ম ছিল, অমাবস্যার রাতে কোনো পুত্র সন্তান হলে তাকে মেরে ফেলতে হবে। রনি বলল, কি অদ্ভুত নিয়ম এটা? এইরকম কেন করে লোকজন? আচ্ছা তুমি আমাকে কি করে বাঁচিয়েছ? তুমি কি সবার সাথে মারামারি করেছ? জিন বলল, না, মানুষদের সাথে আমার মারামারি করার প্রয়োজন নেই। আমি সেই গ্রামের বেশিরভাগ লোকদের কিছুক্ষণের জন্য আমার বশে এনে ফেলেছিলাম, আর তাদের নিজেদের মধ্যে একটা গোলমাল পাকিয়ে ওই গ্রামের সমস্ত বাজে নিয়ম দূর করে দেই আমি। রনি বলে, তুমি সত্যি বলছো? জিন বলে, সন্দেহ করার কিছু নেই, তুমি পরীক্ষা করে দেখতে পারো। রনি ভয়ে ভয়ে এক পা দুপা করে দরজা পর্যন্ত গিয়ে জোর একটা দৌড় দিল। এক দৌড়ে তার ঘরে ঢুকে আসে, আর মনে মনে ভাবে, এটা কি সত্যি নাকি? পরের দিন সকালে বন্ধুদের সাথে আড্ডায় বসে চুপ করে আছে সেই ছোট্ট রনিরাজ। স্মৃতি নামের একটা মেয়ে রনির দিকে খেয়াল করলো, সে কি যেন বসে ভাবছে। তাই সে জিজ্ঞেস করলো, কি রে রনি, কি ভাবছিস একা একা? এখন সবার খেয়াল রনি দিকে পড়লো এ কথা শুনে। তামিম বলল, রনি বড় হয়ে বিয়ে করবে কিভাবে তাই ভাবছে। সবাই হাসতে হাসতে বলতে লাগলো। হাসির টপিকটা এখন রনি। সবার হাসি থামিয়ে রনি বলল, বন্ধুরা, জিন কি সত্যি সত্যি আছে? আর তারা কি মানুষদের বশ করতে পারে? সবাই হাসি থামিয়ে রনির দিকে তাকালো। সবাই অবাক, রনি হঠাৎ করে এই কথা বলল কেন? মাহবুব বলল, কেন, এসব তুই জেনে কি করবি? রনি বলল, জানলে বলো না, একটু দরকার ছিল। সবাই ছোট, তাই জিন ভূতের কথা শুনে সবাই একটু ভয় পেয়ে গেছে। আর ভয় পাবারই কথা, কারণ তারা চারজন ছাড়া মাঠে আর কেউ ছিল না। তামিম বলে উঠল, আমার খুব ভয় করছে, দেখ আশেপাশে কেউ নেই, সবাই ক্লাসে চলে গেছে। স্মৃতি বলে, আমারও অনেক ভয় করছে রে। মাহবুব বলে, রনি, আমার দাদা জিনদের নিয়ে বই লেখে, তিনি অনেক কিছু জানেন, আমরা ক্লাস শেষ করে তার কাছে গেলে অনেক কিছু জানতে পারবো। রনি বলে, ঠিক আছে চলো, তাহলে ক্লাস শেষ করে তার কাছে যাব। স্কুল ছুটির পরে রনি আর মাহবুব চলে যায় মাহবুবের দাদার কাছে। মাহবুবের দাদা যা জানতো জিনদের বিষয়ে সব কিছু তাদের বলল। অনেকক্ষণ গল্প গুজব করলো তারা। গল্প করতে করতে বিকেল 5টা বেজে গেছে। রনি মাহবুবের বাসা থেকে বের হয়ে তার নিজের বাসার দিকে রওনা দিল। অর্ধেক রাস্তায় আসতে রনির কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছে। বর্তমানে রনি একটা বড় মাঠের মাঝখানে দিয়ে হেঁটে যাচ্ছে। সবসময় এখানে মানুষজন থাকলেও আজ কেন জানি তেমন মানুষজনের চলাচল নেই।
হঠাৎ মনে হলো কেউ তার পেছন পেছন আসছে, কিন্তু রনি পেছন থেকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে ভাবল হয়তো মনের ভুল, তাই আবার সামনের দিকে ঘুরে দাঁড়ালো আর চমকে উঠে দুহাত পেছনে পড়ে গেল। রনি বলল, তুমি এখানে?" জিন বলল, "তুমি যেখানে আমিও সেখানে।" রনি দীর্ঘ একটি শ্বাস ছেড়ে উদাস মনে বলল, "তুমি কি সত্যি জিন? তোমার কি এখনো সন্দেহ আছে? সব প্রমাণ তো তুমি পেয়ে গেছো।" রনি বলল, "হুম, হুম, হয়েছে হয়তো। ঠিক আছে, আমরা বন্ধু।" জিন বলল, "হুম, সেটা তো আরও আগে থেকেই।" রনি এখনও সবকিছু স্বপ্নের মতোই ভাবছে। রনিও আস্তে আস্তে জিনের সাথে মেলামেশা শুরু করে দেয়। প্রথমে একটু ভয় পেলেও এখন আর রনি ভয় পায় না। এভাবেই কেটে গেল আরও কিছু বছর। এখন রনি ক্লাস 5-এ পড়ে। রনির বেশিরভাগ সময় বাইরে থাকে, কারণ রনির সৎ মায়ের সাথে তারা একটু বনে না। রনি ছোট, তাই তার সৎ মায়ের মুখের উপর কোনো কথাও বলে না। আর এমনিতে রনি তেমন ঝগড়াটে স্বভাবের না। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, একদিন হঠাৎই রনি ক্লাসরুমের বাইরে একটি মেয়েকে দেখতে পায়। রনি মেয়েটির দিকে চোখ সরাতে পারছিল না। তখন তাদের ক্লাস রানিং ছিল, আর ক্লাসের শিক্ষিকা ছিল মিস মুক্তা ম্যাম। সবারই ক্লাসে একজন মা, একজন না, একজন পছন্দের টিচার থাকে। ঠিক তেমনি রনিরও ছিল মিস মুক্তা ম্যাম। ম্যামও রনিকে বেশ চোখে চোখে রাখতো, কারণ রনিকে তিনি শুধু তার স্টুডেন্ট না, ছোট ভাইয়ের মতো দেখত। তো রনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে দেখে ম্যাম একবার রনিকে ডাক দেয়। রনি! কোনো রেসপন্স নেই। ম্যাম আর ডাক না দিয়ে রনির পিছনে গিয়ে দাঁড়ায়। আস্তে আস্তে করে আরেকটা ডাক দিল, রনি! রনি মেয়েটির দিকে তাকিয়ে থেকে বলল, জি স্যার। কথাটা শুনে ক্লাসের সবাই হাসতে শুরু করলো। সবার হাসির শব্দ কানে আসতেই ধ্যান ভাঙল রনি রাজের। ধপ করে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপ করো সবাই! ম্যাম এই কথাটা বলল ধমকের সুরে। রনি ক্লাসে বসে মন কোথায় থাকে শুনি? রনি বলল, সরি ম্যাম, কাল থেকে আর জানালার পাশে বসবা না তুমি। রনি বলল, ওকে ম্যাম। ম্যাম ম্যাম বলে, সিট ডাউন। ম্যাম মুচকে এসে আবার নিজের জায়গায় গেলেও আসলে ম্যাম বিষয়টা আন্দাজ করতে পারছে। রনি হালকা শরম পেয়ে বসে পড়ল, কিন্তু আরেকবার জানালার পাশে তাকিয়ে দেখে মেয়েটি সেখানে নেই। রাত্রিবেলা পড়ার টেবিলে বসে আছে রনি রাজ। পড়তে মন চাইছে না তার। সে শুধু ভাবছে মেয়েটির কথা। কে ছিল সে? আবার কোথায় চলে গেল? সে কি কাল আবার আসবে? এসব ভাবার মাঝেই জানালা দিয়ে ভয়ানক আকৃতির একটি কালো বাদুর ঘরে ঢুকে আসে। চোখগুলো যেন রক্ত জমাট হয়ে আছে, লালে টকবক করছে। রনি এটা দেখার সাথে সাথেই চেঁচিয়ে, প্রিয় লিসেনার, কেমন লাগলো এই গল্পের প্রথম পর্বটি কমেন্ট করে জানাবেন। পরের পর্ব নিয়ে হাজির হব সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।